আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা একটু আমাকে কনফার্ম করে জানিয়ে দাও যে সকল কিছু ঠিক আছে কিনা, তোমরা বোর্ডের লেখাগুলা স্পষ্ট বুঝতে পারছো কিনা, সেটা একটু সবার আগে আমাকে একটু জানিয়ে দাও। সাথে সাথে তোমাদের বন্ধুদেরও কি করে দাও, শেয়ার করে দাও, অর্থাৎ তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আমি একটু দেখি যে সকল কিছু ঠিক আছে কিনা। তোমরাও সাথে সাথে তোমাদের বন্ধুদেরকে কি করে দাও, মেনশন করে জানিয়ে দাও। ওকে, আশা করি আমরা সকল কিছু একদম স্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমাদের বোর্ডে এখানে একদম সকল কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আমরা আজকে মূলত আলোচনা করব হচ্ছে আমাদের আইসিটি শর্ট কোর্সের যে প্রথম যে অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা অধ্যায়, এটা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি নিয়ে। যেটা আমাদের পরীক্ষায় কিন্তু কি শুধুমাত্র সংখ্যা পদ্ধতি যে পার্টটুকু আছে ততটুকুই রয়েছে, অর্থাৎ প্রথম অংশ যেটা সেটা রয়েছে, কিন্তু ডিজিটাল ডিভাইসের যে অংশটুকু সেটা কিন্তু নেই। ওকে, আশা করি আমরা খুব সুন্দরভাবে ক্লাসটা করতে পারবো, যদি নেটওয়ার্ক কোনো প্রবলেম না করে আর কি। আর তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে কি করে দাও, মেনশন করে দাও। আর এটাই হচ্ছে আমাদের ম্যারাথন গ্রুপে, অর্থাৎ প্রথম কি আইসিটি ক্লাস, ঠিক আছে? অর্থাৎ এই আইসিটি ক্লাসটা করে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবে না। এছাড়া তোমাদের যে ভিডিওটা আপলোড করা হয়েছিল অর্থাৎ চতুর্থ অধ্যায়ের উপর, সেটা কারা কারা করেছো এবং কারা কারা নোট জমা দিয়েছো তারা একটু খুব দ্রুত কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, অনেকেই বলতেছে ব্লার দেখাচ্ছে। আচ্ছা, আমি একটু আবার চেক করি সকল কিছু ঠিক থাকার কথা। আচ্ছা, এখন আশা করি সকল কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ব্লার থাকলে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য আসলে এই জিনিসটা কি মাঝে মধ্যে হয়ে যায়, ঠিক আছে? আশা করি তোমরা একটু ধৈর্য ধরবা, তাহলে দেখবে কি জিনিসটা আসলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার এখানে সকল কিছুই ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা খুব দ্রুতই তোমাদের বন্ধুদের সাথে কি করে দাও, মেনশন করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা দেখো, তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই ক্লাসটা। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। প্রথমে তার আগে হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতির প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সেটা কিন্তু আমাদের একদম পরীক্ষার জন্য সবচেয়ে বেশি একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেটা কি জ্ঞানমূলক কোয়েশ্চেনে এসে থাকে। সংখ্যা পদ্ধতি কাকে বলে আমি জাস্ট একটু সংক্ষেপে লিখে রেখেছি। সংখ্যা পদ্ধতি কাকে বলে দেখো, এখানে বলা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, যেটাকে আমরা সাধারণত ডিজিট বলে থাকি। এখান থেকে আরেকটা কোশ্চেন বলবো কিছুক্ষণ পর। তাহলে বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট ব্যবহার করে কোনো সংখ্যা যখন লেখা হবে বা প্রকাশ করা হবে, তার পদ্ধতিটিকে আমরা কি বলে থাকি, সংখ্যা পদ্ধতি বলে থাকি। অর্থাৎ কোনো সংখ্যা, অর্থাৎ কোনো সংখ্যাকে আমি যখন কি করব, কোনো মৌলিক চিহ্ন বা কোনো অঙ্ক বা ডিজিট দ্বারা লিখবো, লিখে প্রকাশ করব, তখন সেটাকে আমরা কি বলে থাকি, সংখ্যা পদ্ধতি বলে থাকি। সাপোজ আমি যদি তোমাকে এখন বলি এই হাতে আমার কয়টা আঙ্গুল আছে, তুমি বলো 5টা আঙ্গুল আছে। এখন আমি যদি তোমাকে বলি 5টা লিখো, অনেকে অনেক রকম ভাবে লিখতে পারে, ঠিক আছে? যেমন অনেকে লিখলো হচ্ছে ইংলিশে লিখলো 5, অনেকে লিখতে পারে বাংলায় কি লিখতে পারে 5 লিখতে পারে, আবার অনেকে রোমান সংখ্যা কি লিখতে পারে 5 লিখতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো বলা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। যেমন এটা হচ্ছে একটা সাংকেতিক চিহ্ন আমি বলতে পারি। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন অথবা মৌলিক চিহ্ন। এখন কোশ্চেন হচ্ছে ভাই মৌলিক চিহ্ন জিনিসগুলো কি? মৌলিক চিহ্নটা হচ্ছে আমরা কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অদ্বিতীয় চিহ্ন ব্যবহার করে থাকি, যেমন আমরা আমাদের যে যোগ বিয়োগ গুলো করে থাকি, ঠিক আছে, আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সকল সংখ্যা কিন্তু 0 থেকে 9 এর মধ্যে সীমাবদ্ধ। আমি যেই সংখ্যাই লিখি না কেন, সেটার লেখার জন্য আমার কি করতে হবে, 0 থেকে 9 এর ভিতরে কোনো না কোনো সংখ্যা লিখতে হবে। তাহলে এটাই হচ্ছিল কি তাদের মৌলিক চিহ্ন। মৌলিক চিহ্ন কিন্তু কয়টা, 10টা আমাদের সংখ্যা পদ্ধতির। তারপর বলা হচ্ছে অঙ্ক। এই মৌলিক চিহ্নের অপর নামই হচ্ছে অঙ্ক। অঙ্ক আর সংখ্যা কিন্তু সমান নয়, এটা আমি কিছুক্ষণ পরে বলতেছি। তাহলে এই ইত্যাদি ব্যবহার করে আমরা যখন কোনো সংখ্যা লিখবো, আমি যে বললাম এটা 5, এই যে 5টা লিখলাম কি বিভিন্ন ভাবে যে প্রকাশ করলাম, এটাকে আমরা কি বলে থাকি, সংখ্যা পদ্ধতি বলে থাকি। ওকে, আশা করি তোমাদের সংখ্যাটা একদম ক্লিয়ার। আর আমরা আইসিটি তে দেখা যায় কি একদম এই সংখ্যা যেগুলো আছে সেগুলো একটু ডিটেলসে ভালো মতো বুঝে পড়ার চেষ্টা করবা। কারণ কি, তুমি যত এগুলো ভালো মতো বুঝবা তত কিন্তু কি তোমার এমসিকিউ আনসার করতে একদম সহজ হয়ে যাবে।
ঠিক আছে, আশা করি তোমাদের সকল যে এই জিনিসটা বুঝতে পেরেছো, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে দাও সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে তোমরা বুঝতে পেরেছো কিনা, অর্থাৎ সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের আমি চেষ্টা করি হচ্ছে কি একদম বেসিক ডিটেলসটা সহ পড়ানোর, ঠিক আছে, যাতে তোমার সিকিউ এমসিকিউ কোনো কিছুতেই যাতে কি না হয়, প্রবলেম না হয়। আচ্ছা তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে সকল কিছু বুঝতে পেরেছো কিনা, সংখ্যা পদ্ধতি কাকে বলে। আচ্ছা যদি তোমরা বুঝতে পারো, এখন আমরা তোমাদের একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি ভাইয়া? আপনি একবার সংখ্যা বললেন আর একবার অঙ্ক বললেন, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তোমরা এটা একটু আমাকে আনসার দেওয়ার চেষ্টা করো ভাইয়া। সংখ্যা এবং অঙ্কের মধ্যে পার্থক্য কি, সেই জিনিসটা তোমরা একটু কি করো, আমাকে আনসার দেওয়ার চেষ্টা করো। আমি একটু দেখি তোমরা কে কে আনসার দিতে পারো, সংখ্যা এবং অঙ্কের ভিতর যে আনসারটা আছে সেটা তোমরা কে কে দিতে পারো, সেই জিনিসটা একটু আমাকে জানিয়ে দাও। আচ্ছা দেখো, আমরা একটু সংখ্যা এবং অঙ্কের মধ্যে যদি কিছু বলতে যাই, তাহলে আমাদের অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে আমাদের যে অঙ্ক, অঙ্ক হচ্ছে সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একক। অঙ্ক কি? অঙ্ক হচ্ছে আমাদের সংখ্যা গঠনের একটা ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমি যখন কোনো সংখ্যা গঠন করতে চাইবো, তার যে ক্ষুদ্রতম যে এককটা আছে সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলে থাকি সংখ্যা। অর্থাৎ সংখ্যা গঠনের ক্ষুদ্রতম একককে আমরা কি বলে থাকবো? অঙ্ক বলে থাকবো। আর অঙ্কগুলা হচ্ছে আমাদের সাধারণত কি হবে? সাধারণত 0 থেকে 9 এর ভিতর কি থাকবে? সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে কি 0 থেকে 9। আচ্ছা ব্লার যদি হয়ে যায়, আশা করি কিছুক্ষণের ভিতরে কি হয়ে যাবে, জিনিসটা ঠিক হয়ে যাবে। ওকে, তোমাদের টেনশন করার কোনো দরকার নাই। এখন আমি যেগুলো মুখে বলতেছি সেগুলো তুমি যদি শুনো তাহলে কিন্তু কি হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। তার মানে অঙ্ক কি? অঙ্ক হচ্ছে কোন সংখ্যার ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমি যখন কোনো সংখ্যা ব্যবহার করব, সেই সংখ্যার ক্ষুদ্রতম এককটাকে অঙ্ক বলে। আর আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি সেখানে কিন্তু কি 0 থেকে 9 হচ্ছে ক্ষুদ্রতম একক। অর্থাৎ 0 থেকে 9 এই সংখ্যাগুলো ব্যবহার করে, অঙ্কগুলো ব্যবহার করে আমি কি করতে পারি? সকল সংখ্যা লিখতে পারি। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে যখন কতগুলো অঙ্ক একত্রে মিলিত হবে তখন তাকে আমরা কি বলে থাকি? অঙ্ক, সংখ্যা বলে থাকি। অর্থাৎ সাপোজ আমি যদি লিখি 13, 13তে দেখো এই যে অঙ্ক, এইগুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত আমি বলতেছি কি অঙ্ক। এই অঙ্কগুলো মিলিত হয়েছে, ঠিক আছে, এক বা একাধিক অঙ্ক। একাধিক অঙ্ক যখন মিলিত হবে তখন সেই জিনিসটাকে আমরা কি বলবো? সেই জিনিসটাকে আমরা বলবো একটা সংখ্যা। আশা করি তোমরা সংখ্যা এবং যে অঙ্ক রয়েছে সেই অঙ্ক দুইটার পার্থক্য বুঝতে পেরেছো। তারপর এখান থেকে আমি আরেকটা কোশ্চেন বলতে পারি, সেটা কি? সেটা একটু আমি লিখে দিই, ঠিক আছে, সেটা তোমরা একটু সুন্দর করে লিখবা। সেটা হচ্ছে প্রতিটি সংখ্যায় অঙ্ক, প্রতিটি অঙ্কই সংখ্যা, কিন্তু প্রতিটি সংখ্যা কি নয়? অঙ্ক নয়। ব্যাখ্যা করো। আচ্ছা যদি এখানে ব্লাড দেখা যায়, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, আমি যেটা মুখে বলতেছি তোমরা জাস্ট খালি কি একটু সেইটাই কি করো, শোনার চেষ্টা করো, ঠিক আছে। ব্লাডটা অবশ্যই কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি বললাম কি? বললাম হচ্ছে সংখ্যা এবং অঙ্কের মধ্যে তো পার্থক্য বললাম। একটা সংখ্যা গঠন করার জন্য আমরা যেই সকল মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের অঙ্ক বলতেছি। আর সংখ্যা যখন একাধিক অঙ্ক মিলিত হবে, যখন কি হবে আমাদের একাধিক অঙ্ক মিলিত হবে, তখন সেটাকে আমরা কি বলবো? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সংখ্যা। তার মানে আমি এখান থেকে একটা কন্ডিশন বলতে পারি, সেটা হচ্ছে প্রতিটি অঙ্ক কি হবে? সংখ্যা হবে, কিন্তু প্রতিটি সংখ্যা কি হবে না? অঙ্ক হবে না। প্রতিটি সংখ্যা কি হইতে পারবে না? কখনোই অঙ্ক হইতে পারবে না। নাকি উল্টা লিখছি আমি? একটু আমাকে জানাও তো। আচ্ছা তোমরা বলো আমাকে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে, তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানাও। আচ্ছা আমার এখানে এখন যদিও বা ক্লিয়ার আছে। আচ্ছা আমি একটু চেক করি যে তোমাদের সকল কিছু ঠিক আছে কিনা। আমার এখানে যদিও বা সকল কিছুই কি দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। এখন আমরা আমাদের যে নেক্সট টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে, সেটাতে চলে যাব। তাহলে দেখো এখানে কি বোঝাচ্ছে। আচ্ছা
নেট এখন ক্লিয়ার আছে একদম, ঠিক আছে? আস্তে আস্তে একদম সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগ সেটাকে আমরা বলতে পারি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর দ্বিতীয় যে ভাগ সেটাকে আমরা বলতে পারি নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। ওকে, এখন এই যে সংখ্যা পদ্ধতিকে আমি দুইটা ভাগে ভাগ করলাম, এটা কিসের উপর ভিত্তি করে ভাগ করলাম? এটা হচ্ছে আমরা সাধারণত ভাগ করছি হচ্ছে পজিশন বা প্রকাশের উপর ভিত্তি করে, ঠিক আছে? অর্থাৎ আমি একটা সংখ্যাকে কিভাবে প্রকাশ করছি তার উপর ভিত্তি করে আমি কি করতে পারি, এই সংখ্যা পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর দুই নাম্বারটা হচ্ছে আমাদের নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই দুইটা হচ্ছে কি আমাদের মেইন টপিক। তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে কি নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে আমরা স্থানীয় মান ব্যবহার করে থাকি তাকে আমরা কি বলে থাকি, পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি বলি। আর যে সংখ্যা পদ্ধতিতে আমরা স্থানীয় মান ব্যবহার করি না তাকে আমরা কি বলে থাকি, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বলি। তার মধ্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, সেটা আমি এখানে লিখে রেখেছি। একটা পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিকে তুমি যদি প্রকাশ করতে যাও তাহলে অবশ্যই তোমার তিনটা ডেটা থাকা দরকার। তিনটা ডেটা, ঠিক আছে? কি কি ডেটা? একটা হচ্ছে তার নিজস্ব মান থাকবে, দুই নাম্বারটা হচ্ছে তার স্থানীয় মান থাকবে, এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে কি থাকবে, তার মোট অঙ্ক অথবা বেস থাকবে, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে মোট অঙ্ক বা বেস কাকে বলা হয়, ঠিক আছে? মোট অঙ্ক বা কি বলা হয়, বেস কাকে বলা হয়। আমি এই জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই। এখন সকল কিছুই আশা করি ক্লিয়ার আছে, ক্লিয়ারই দেখা যাচ্ছে। দেখো এটা একটু আমি ক্লিয়ার করি। সাপোজ তুমি একটা সংখ্যা লিখবা, আমরা যে সংখ্যা পদ্ধতি লিখে আমি বলছিলাম প্রত্যেকটা সংখ্যা কিন্তু কি 0 থেকে 9 এর ভিতরে আমি কি করতে পারি, লিখতে পারি আমাদের যে সংখ্যাগুলা। ওকে, সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কত, 55 55 নামে আমি একটা কি লিখলাম, সংখ্যা লিখলাম, ঠিক আছে? আমরা জানি এই ঘরটা হচ্ছে কি এককের ঘর, আর এটা হচ্ছে কিসের ঘর, দশকের ঘর। তারপরে দেখো এই জিনিসটাকে আমরা যদি সিঙ্গেল দেখতাম, অথবা যদি এর যদি একলা থাকতো, তখন এর নাম কি দিছি আমরা, শুধুমাত্র 5। এটা হচ্ছে এককের ঘর, ঠিক আছে? যখন আমরা জাস্ট খালি কি বলতাম, এটার মান আমি জানি কিন্তু কি শুধু 5, অর্থাৎ 5 এর একক মান হচ্ছে কত, আমরা লিখতে পারি 5। কিন্তু এই যে 5টা আছে, এখন এই 5 এর মানটা কিন্তু আর 5 নাই, আসলে এই 5 এর মান কি কত হয়ে গেছে, এই 5 এর মান হয়ে গেছে কত, 50। কিন্তু এটাকে তো আমরা 5 বলতাম, কিন্তু এখন এটা হয়ে গেছে কত, 50, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে দুইটা জিনিস বের করলাম, আর এই দুইটা যখন যোগ করবে তখন কিন্তু আসলে কি 55 আসে। এখান থেকে আমি দুইটা জিনিস তোমাদের বুঝাতে যাচ্ছি। প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদের এটা একটা নিজস্ব মান আছে, এই যে 5, এটাকে আমরা 5 বলি, একটা নিজস্ব মান। কিন্তু সে কোথায় কোথায় বসতেছে তার উপর ভিন্নতা লক্ষ্য করা যায়। অর্থাৎ সে যখন এককের ঘরে বসে তখন তার মান 5, কিন্তু সে যখন দশকের ঘরে বসে তখন তার মান হয়ে যায় কত, 50। তার মানে আমি বলতে পারি তার কি রয়েছে, একটা স্থানীয় মানও রয়েছে। এখন 3 নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন লিখছি, সেটা হচ্ছে কি মোট অঙ্ক বা বেস। আসলে মোট অঙ্ক বা বেস কাকে বলে, এটা কিন্তু আমাদের পরীক্ষায় জ্ঞানমূলক কোশ্চেন এসে থাকে। তাহলে বেস কাকে বলে? বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্নের সমষ্টিকে আমরা কি বলে থাকি, বেস বলে থাকি। তাহলে এইটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই আমরা যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেখানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। এই 0 থেকে 9 যেটা আছে সেটাকে আমরা কি বলবো, বেস বলবো। অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত, 10। কারণ 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টা অঙ্ক আছে, 10টা অঙ্ক আছে। অর্থাৎ আমাদের বেসও হচ্ছে কত, আমাদের এখানে 10। আশা করি তোমরা এই তিনটা জিনিস, বৈশিষ্ট্য জিনিস দ্বারা কি বোঝাচ্ছে সেইগুলো একদম ক্লিয়ার হয়ে গেছো। আমাকে একটু জানাবে যে তোমরা ক্লিয়ার কিনা, এই তিনটা জিনিস তোমরা ক্লিয়ার কিনা সেটা একটু জানাবে। আর সাথে অবশ্যই তোমাদের বন্ধুদের কি করে দিবে, মেনশন করে দিবে। কারণ আসলে এই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের কিন্তু অনেক রেসপন্স ছিল যে এই ক্লাসটা নেওয়ার জন্য, ঠিক আছে? প্রায় 1500 মতো স্টুডেন্ট কিন্তু কি করছিল, তৃতীয় অধ্যায়ের উপর ক্লাস চেয়েছিলে, কিন্তু বাট এখন লাইভে মাত্র কতজন আছে, 600 জন আছে। এটা কিন্তু কি অ্যাকসেপ্টেবল না, ঠিক আছে? তোমরা সকলে তোমাদের বন্ধুদের কি করে দাও, মেনশন করে দাও আবার। আর তোমরা একটু আমাকে জানাও যে এই টপিকটা ক্লিয়ার কিনা, অর্থাৎ পজিশনাল বা স্থানিক যে জিনিসটা সেটা তোমরা ক্লিয়ার কিনা, সেইটা একটু আমাকে কি করো, জানিয়ে দাও। আচ্ছা, এখন আমরা আমাদের যে দ্বিতীয় যে টপিকটা আছে এখন সেটাতে চলে যাই, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। এই নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে? এই দুইটার উদাহরণ আসে পরীক্ষায়। পরীক্ষায় কি আসে, উদাহরণ আসে। উদাহরণ হিসেবে আমি কার কার কথা মনে রাখবো, দুইটা জিনিস বেশি আসে। একটা হচ্ছে কি রোমান সংখ্যা,
তারপরে অনেকে বলা হয় ট্যালিও আসতে পারে, ঠিক আছে। একটা হচ্ছে আমরা ব্যবহার করব প্রধানত রোমান সংখ্যাকে ব্যবহার করব, এবং দুই নাম্বারটা হচ্ছে প্রাচীন হায়ারোগ্লিফিক্স, ঠিক আছে। প্রাচীন হায়ারোগ্লিফিক্স যেটা আছে সেই দুইটাই হচ্ছে কি আমাদের কি নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ। ওকে, নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ কি তাহলে? নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা এবং প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এইখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে, ঠিক আছে। এটা কি? এটা হচ্ছে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতির কি আছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান রয়েছে কিন্তু স্থানীয় মান নেই। নিজস্ব কি আছে? মান আছে কিন্তু স্থানীয় মান নেই। নন পজিশনাল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু কি নেই? স্থানীয় মান নেই। কেন নিজস্ব মান আছে স্থানীয় মান নেই সেটা একটু তোমাদের বলে দিই। সাপোজ তুমি এটাকে বলো কত? রোমান সংখ্যায় বলো 5, রোমান সংখ্যা এটাকে কত বলো তুমি? 5 বলে থাকো। ওকে, এখন তুমি যদি এইখানে একটু দেখো, আর এইটাকে তো আমরা 1 বলেই থাকি। আমি এখন যদি এইরকম করি তাহলে এই মানটা কত হয়? এই মানটা বলবা ভাই এই মানটা হয় আমাদের 6, কিন্তু আমাদের যে সংখ্যা পদ্ধতি ছিল সেটা কিন্তু পজিশনাল ছিল, সেজন্য আমরা এটাকে ধরতাম একক, এখানে ধরতাম কত? দশক। তাহলে একক দশক যদি ধরি তখন তাহলে মান হয়তো এটা 1 আর এটার মান হয়তো কত? 50। কিন্তু এখানে কিন্তু এই রকম জিনিসটা হয় না। এখানে আমাদের এই যে জিনিসটা সেটা হচ্ছে কি, সেটার কথা হচ্ছে তুমি যেইখানেই বসাও না কেন, তুমি সামনে বসাও, এককের ঘরে বসাও, একক দশক তো কিছুই নেই এখানে, অর্থাৎ তুমি যেইখানেই বসাও না কেন সেটা কি করবে? যেই মানটা আছে শুধুমাত্র সেই মানটাই কি করবে? ইন্ডিকেট করবে। অর্থাৎ এই যে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি রয়েছে সেটার ক্ষেত্রে শুধুমাত্র কি রয়েছে? নিজস্ব মানই রয়েছে, কিন্তু তার কোনো কি থাকবে না? স্থানীয় মান থাকবে না, ঠিক আছে। এটা কিন্তু আমাদের পরীক্ষায় এমসিকিউ তে এসে থাকে। পজিশনাল নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য? তখন কি ওই যে বহুপদী এমসিকিউটা সেটা কিন্তু কি এই জিনিসটা আসতে পারে। আশা করি তোমরা সকলেই ক্লিয়ার যে আমাদের যে বহুপদী জিনিসটা নিয়ে আমরা আলোচনা করলাম সেই জিনিসটা সম্পর্কে, অর্থাৎ যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আছে সেই দুইটা সম্পর্কে যদি তোমরা সকলে ক্লিয়ার থাকো আমাকে একটু জানিয়ে দাও। এখন তাহলে আমরা কি করে যাব? এখন নতুন যে টপিক আছে সেই নতুন টপিকে চলে যাব, অর্থাৎ আমরা যে দ্বিতীয় ভাগে ভাগ করতাম আরেকটা ভাগে ভাগ করতে পারি সংখ্যা পদ্ধতিকে, সেই ভাগে আমরা এখন কি করব? চলে যাব। তোমরা একটু আমাকে অবশ্যই জানিয়ে দিবে যে তোমরা সকল কিছু বুঝতে পারছো কিনা, ঠিক আছে। এখন আমরা মূলত আরেকটা পার্ট করব, সেটা হচ্ছে আমাদের এই যে সংখ্যা পদ্ধতি আছে সেটাকে আমি আবার চার ভাগে ভাগ করতে পারি। কি কি চার ভাগে ভাগ করতে পারি সেটা একটু তোমাদের এখানে লিখে দিই। এইখানে আছে আমাদের সেই সংখ্যা পদ্ধতি, এটাকে আমি ভিত্তির উপর ভাগ করতেছি। কার উপর ভাগ করব? ভিত্তির উপর ভাগ করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, দুই নাম্বার যে জিনিস সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা পদ্ধতি, তিন নাম্বার যে জিনিস সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি, এবং যে চার নাম্বার জিনিস সেটা হচ্ছে আমাদের কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। ওকে, আমাদের মোট এই চারটা জিনিসই রয়েছে। অর্থাৎ আমাদের প্রথম যে জিনিস সেটা হচ্ছে আমাদের কি? বাইনারি সংখ্যা পদ্ধতি, দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের কি? হেক্সাডেসিমেল সংখ্যা অক্টাল, তারপর হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে কি? হেক্সাডেসিমেল। এই সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে কি করলাম? ভাগ করলাম। আর এটা কিসের উপর ভাগ করে সেই জিনিসটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হতে পারে। কিসের উপর ভাগ করছি আমরা এটাকে? এটাকে আমরা মূলত ভাগ করছি হচ্ছে ভিত্তির উপর ভাগ করে। ভিত্তির উপর ভাগ করে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে সেটা প্রধানত কত প্রকার? চার প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন কোশ্চেন হচ্ছে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে সেই বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা দুইটা মৌলিক চিহ্ন, অর্থাৎ এইটার আমি একটু বেস গুলো একটু লিখি। প্রথমে আমি যে জিনিসটা লিখতেছি প্রত্যেকটার বেস লিখতেছি। বেস মানে কি? বেস মানে আমি বলছিলাম হচ্ছে মোট মৌলিক চিহ্নের যে সমষ্টিটা আছে, ঠিক আছে, অর্থাৎ মোট কতটা অদ্বিতীয় চিহ্ন আমরা এখানে ব্যবহার করে থাকি সেটা লিখি। প্রথমে বাইনারির বেস হচ্ছে কত? 2, আমাদের অক্টালের বেস হচ্ছে 8, আমাদের ডেসিমেলের বেস হচ্ছে কত? 10 বা 10, আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? হেক্সাডেসিমেলের বেস হচ্ছে আমাদের 16। আশা করি এগুলো আমরা সকলেই জানি, কারণ আমরা কি এগুলো 9 অর্থাৎ ইন্টার ফার্স্ট ইয়ারেও পড়ছি, এখন আমরা ইন্টার সেকেন্ড অর্থাৎ ইন্টার পরীক্ষা দিব। আশা করি আমরা এগুলো সকলেই জানি। দুই নাম্বার যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তার যে মৌলিক চিহ্নগুলো রয়েছে সেই মৌলিক চিহ্নগুলো নিয়ে আমরা একটু বলি, অর্থাৎ কোনটার মৌলিক চিহ্ন কি সেইটা একটু বলার চেষ্টা করি। বাইনারির মৌলিক চিহ্নটা হচ্ছে আমাদের 0 থেকে 1, অর্থাৎ 0 এবং 1টাই হচ্ছে কি আমাদের বাইনারি মৌলিক চিহ্ন। তারপর আমরা যদি অক্টালের মৌলিক চিহ্নের কথা বলি, অক্টালের মৌলিক চিহ্নটা হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত। তারপর আমি যদি ডেসিমেলের মৌলিক চিহ্নের কথা বলি, ডেসিমেলের মৌলিক চিহ্নটা আমাদের হচ্ছে 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা
দশমিক সংখ্যা পদ্ধতি। আর সর্বশেষ যেটা হেক্সাডেসিমেলের, সেটার ক্ষেত্রে হচ্ছে কত 0 থেকে 9 পর্যন্ত হবেই, সাথে কিছু মান আছে, যেমন a এর একটা মান আছে, তারপর হচ্ছে b, তারপর হচ্ছে কত c, তারপর এখানে হচ্ছে d, তারপর আমি দিলাম e, এবং হচ্ছে আরেকটা কত f। ঠিক আছে, এই মানগুলো একটু আমি লিখে ফেলি। a এর মানটা হচ্ছে 10, b এর মান 11, c এর মান 12, 13, এটা হচ্ছে 14, এবং এটা হচ্ছে কত 15। এখন এখান থেকে আমাদের কি কি এমসিকিউ আসছে সেইটা একটু তোমাদের কি করে দিই, বলে দিই। দেখো, আমাদের ফার্স্ট এমসিকিউ আসে, সেটা হচ্ছে এইখান থেকে। ফার্স্ট এমসিকিউ হচ্ছে ডেসিমেলে অর্থাৎ হেক্সাডেসিমেলে 9 এর পরের সংখ্যাটি কত। দেখো, হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত আছে, কিন্তু 9 এর পর এইখানে যদি তুমি 10টা বলতেছো, কিন্তু হেক্সাডেসিমেলে আসলে কি নেই, 10 নেই। এই 10টাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। এটি কিন্তু আমাদের অনেকবার কোশ্চেন আছে, অর্থাৎ গত বছরই এই কোশ্চেনটা আসছে। হেক্সাডেসিমেলে অর্থাৎ ডেসিমেলে 9 হলে ডেসিমেলের 9 এর সাথে এক যোগ করলে অর্থাৎ 10, অর্থাৎ হেক্সাডেসিমেলে 9 এর পরবর্তী সংখ্যাটি কত। 2 নম্বর আরেকটা কোশ্চেন আছে, ডেসিমেলে 9 প্লাস 1 হলে হেক্সাডেসিমেলে তার মান কত হবে, সেটা কি করো, বের করো। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই এফ এর ডেসিমেল মানটা কত, সেই জিনিস প্রত্যেকটা জিনিসই কিন্তু কি আমাদের এমসিকিউ তে পরীক্ষায় এসেছে। আশা করি তোমরা সকলেই ক্লিয়ার এইখানে এতটুকু। এখন আমরা দেখবো হচ্ছে এটাকে কিভাবে প্রকাশ করে থাকি আমরা সাধারণত। ঠিক আছে, অর্থাৎ এই যে বাইনারি সংখ্যাটা আছে, তারপর হচ্ছে অক্টাল সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা যেটা আছে, সেটাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি সেই জিনিসটা দেখি। প্রথমে বাইনারিতে কি আছে, 0 এবং 1 আছে, তার মানে আমি 0 1 দ্বারা যে কোনো সংখ্যা লিখতে পারি, কিন্তু সত্য কি 0 আর 1 এর ভিতরে কি থাকতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে আমি একটা সংখ্যা লিখলাম, সেটা হচ্ছে কত 101, এই একটা সংখ্যা লিখলাম। এখন আমি বলতে পারি এটা কি আমাদের বাইনারি হবে। আমি দেখো 01 এখানেও আছে, বেস এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কি 01 মৌলিক চিহ্ন আছে। কিন্তু আমি কিভাবে বুঝবো যে এইটা একটা বাইনারি সংখ্যা, এটা বোঝার জন্য আমরা এইখানে সাবস্ক্রিপ্ট অর্থাৎ নিচে করে আমরা একটা কি করে দিই, একটা সংখ্যা লিখে দিই। সংখ্যাতে কি থাকে, তার বেস থাকে। অর্থাৎ প্রথমে যেই সংখ্যাটাগুলো লিখবো সেটা লিখবো, লিখার পর আমরা একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে তার বেসটা কি করে দিই, নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখে দিই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি, এটা হচ্ছে প্রকাশের পদ্ধতি। এখন আমাকে যদি বলে এইটার প্রকাশ করো, তাহলে এইটা কিভাবে প্রকাশ করতে পারি, ঠিক সিম্পল ভাবে প্রকাশ করব। আমরা এটাকে ধরলাম 5 6, আর এটার বেস কত, অক্টালের বেস হচ্ছে 8, আমি বসিয়ে দিলাম 8। তারপর যদি এইটার প্রকাশের কথা বলি, এটাকে বলতে পারি কত, আমি এটাকে বলতে পারি 19, যেটার বেস হচ্ছে কত, অবশ্যই 10। আর এটার কথা যদি আমি বলি, এটার কথা আমি বললাম এরকম দাদা। ঠিক আছে, যেটার বেস হচ্ছে কত, আমাদের বেস হচ্ছে 16। তাহলে এভাবে আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি। তার মধ্যে আমরা যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতিটা আছে, সেটা আমরা সাধারণত কি দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। আর এই যে বাইনারি সংখ্যা পদ্ধতি আছে, এটা হচ্ছে কি আমাদের কম্পিউটারের ভাষা। কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছুই বুঝে না। যেটা যখন আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করি, তখন দেখা যায় আরো ডিপলি কি করতে পারি, এই জিনিসটা ধারণা করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ওই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং যে জিনিসগুলো ছিল, অর্থাৎ অনুবাদক প্রোগ্রাম, তখন আমরা আরো জিনিসটা ডিপলি বুঝতে পারি। তার মানে আমাদের কি বললাম, কম্পিউটারের ভাষা কি 0 এবং 1, যেটা হচ্ছে কি বাইনারি ভাষা। ঠিক আছে, এটা কিন্তু অনুধাবন আসতে পারে। বাইনারি ভাষা কি কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের মূলত কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসে, সেটা একটু বলে দিই। সাপোজ তোমাকে যদি এইরকম বেস মেনশন না করে, বেস মেনশন করলো না, এখন বললো এই জিনিসটা 5 6, এই সংখ্যাটা কোন ধরনের সংখ্যা, সেটা কি করতে বললো, ব্যাখ্যা করতে বললো। তাহলে তুমি কি লিখবা, 5 6 দেখো এটা অক্টালের ভিতরে আছে, এটা আমাদের ডেসিমেলের ভিতরে আছে, আবার এটা আমাদের কোথায় আছে, হেক্সাডেসিমেল সংখ্যায় আছে। অর্থাৎ আমাদের এই যে 5 6 সংখ্যাটা যখন আমি কোনো বেস মেনশন করব না, তখন সেটা একাধারে কার ভূমিকা পালন করবে, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল সকলের ভূমিকায় এই জিনিসটা কি করবে, পালন করবে। ঠিক আছে, এটা আমাদের বহুপদীর জন্য অনেকবার আসছে এই কোশ্চেনটা। অর্থাৎ এইরকম একটা কোশ্চেন দেয়, বলে এটা কোন ধরনের সংখ্যা ব্যাখ্যা করো। অথবা মাঝে মধ্যে আরেকটা কোশ্চেন আসে, যেমন এইটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি, আমাকে একটু জানাও তো, এইটা হচ্ছে কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্গত, বাইনারি, অক্টাল, ডেসিমেল নাকি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির অন্তর্গত। তোমরা এই জিনিসটা একটু আমাকে জানিয়ে দাও। তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্গত সেটা। আচ্ছা, অনেকেই লিখতেছে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি হবে এই জিনিসটা। আসলে এইটা কিছুই হবে না। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলি, অক্টাল তো না।
অক্টালের যে ইয়াটা ছিল সেটা হচ্ছে কত 0 থেকে 7 এর ভিতর, ঠিক আছে। কিন্তু এখানে মৌলিক চিহ্ন আছে কত 8, আসলে 8 তো এখানে থাকবে না, তার মানে এটা কোনো কিছুই হবে না, অর্থাৎ এটাকে আমি বাইনারিও বলতে পারি না, অক্টালও বলতে পারি না, ডেসিমেলও বলতে পারি না, হেক্সাডেসিমেলও বলতে পারি না। উত্তর অবশ্যই থাকবে কোনোটিই নয় থাকবে, ঠিক আছে। তার মানে উত্তরটা কি হবে, উত্তর হবে আমাদের কোনোটিই নয়। যারা অক্টাল বলছো, এই বেসটা দেখে অক্টাল বলছো, তারা একটু ভিতরে খেয়াল করো, ভিতরে কি দেওয়া আছে 8 দেওয়া আছে। আমি এভাবেই দিছি যাতে তোমরা কি করো, অনেকেই ভুল করো, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু অনেকেই কি করে ফেলছে, ভুল করে ফেলছে। এটা কিন্তু কি হবে না, অক্টাল সংখ্যা পদ্ধতি হবে না। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে দেখো, তুমি যদি একটু খেয়াল করো, কি খেয়াল করবা, সেটা হচ্ছে এইখানে যা বেস, এটার বেস কত, এটার বেস হচ্ছে 8, তার সর্বোচ্চ সংখ্যা কত, সর্বোচ্চ যে ডিজিট সেটা হচ্ছে আমাদের কত 7। তারপর যদি এইটার কথা চিন্তা করি, এটার বেস হচ্ছে কত 10, আর সর্বোচ্চ যে অঙ্ক সেটা কত, সেটা হচ্ছে আমাদের 9। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই ঘটে, যেমন এটার বেস হচ্ছে 2 আর সর্বোচ্চ যে অঙ্ক সেটা হচ্ছে কত আমাদের 1। তাহলে এইগুলো থেকে আসলে আমরা কি বুঝতে পারি, কি বুঝাইতে চাচ্ছি, দেখো এখানে হচ্ছে আমাদের বেসকে আমি যদি n বলি, কি বললাম, বেসকে যদি আমি n দ্বারা প্রকাশ করি, এই যে আমার বেস সেটাকে আমি যদি n দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের মৌলিক চিহ্ন, মৌলিক চিহ্ন কি হবে, মৌলিক চিহ্ন দেখো প্রত্যেকটা মৌলিক চিহ্ন কিন্তু 0 থেকে শুরু হয়েছে, তার মানে আমি লিখতে পারি 0 থেকে, দেখো তো এই 8 থেকে 1 কম না 7, আবার ঠিক সেম ভাবে 2 থেকে 1 কম হচ্ছে কত 1, আবার যদি 10 থেকে 1 কমাই দিই তাহলে কত হয় 9 হয়। তার মানে আমি বলতে পারি যা আছে এখানে তার থেকে কি হবে 1 কমে যাবে, তার মানে এখানে আমি দিচ্ছি n, যদি n দিই তাহলে কি হবে n থেকে 1 কমে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এইটা আমাদের শুধুমাত্র এমসিকিউর জন্য নয়, সিকিউ অনুধাবনমূলক যে কোশ্চেন গুলো আছে সেইগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। অর্থাৎ বেস যদি n হয়, এটা হচ্ছে কি আমাদের সেই বেস, বেস যদি n হয় তাহলে 0 থেকে n-1 হবে কি, তার হবে মৌলিক চিহ্ন, ঠিক আছে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আমরা কি করলাম, এখন আবার শিখে ফেললাম। আশা করি তোমাদের সকলের ক্লিয়ার এই জিনিসটা। আর পরীক্ষা কিন্তু এটা অনেকবার আসছে, যেমন 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিটা আসছিল, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি করো, ব্যাখ্যা করো। তাহলে যে সকল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 2, অর্থাৎ 0 1 কত 2, 0 1 2 ইত্যাদি মৌলিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা প্রকাশ করা হয়, এবং যার বেস হচ্ছে কত 3, তাকে আমরা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলি। তুমি জাস্ট এই 2 থেকে 3 লাইন লিখবা, 2 2 অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে। এত বেশি বড় লেখার কোনো কি নেই, দরকার নাই। ওকে, আশা করি তোমরা সকলের ক্লিয়ার, অর্থাৎ কোনটা থাকলে কি হবে এই জিনিসটা আর কখনোই তোমরা কি করবে না, ভুল করবে না। আচ্ছা, তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে সকলের ক্লিয়ার কিনা এই জিনিসগুলো। আর তোমরা অবশ্যই আবার কি করো, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, তারা মনে হয় কি চলে আবার ক্লাস থেকে চলে গিয়েছে, ঠিক আছে। প্রথম দিকে একটু নেটওয়ার্ক প্রবলেম করার কারণে তারা সম্ভবত আবার চলে গেছে। এখন তোমরা আবার নতুন করে তাদেরকে কি করো, মেনশন করে জানিয়ে দাও যে না আমরা কিন্তু কি ক্লাসগুলা করছি, ঠিক আছে। আর এখন কিন্তু আমরা সেই গুরুত্বপূর্ণ যে টপিকটা ছিল সেইটাতে চলে যাব। সেইটা কি, সেইটা হচ্ছে দুইয়ের যে, অর্থাৎ পরিপূরক সংখ্যা পদ্ধতির যে পরিপূরক নিয়মটা ছিল সেই পরিপূরকে চলে যাব। তার আগে আমি আরো দুইটা এমসিকিউ শিখাতে চাই। সেটা কি, সেটা হচ্ছে এরকম, দেখো আমি যদি দুইটা সংখ্যা লিখলাম সেটা হচ্ছে এরকম 1010 পয়েন্ট, আমি লিখলাম হচ্ছে কত 10, এই দুটো সংখ্যা লিখলাম, তাহলে আমাদের পরীক্ষা কিন্তু এটা অনেকবার আসছে। সেটা কি, সেটা হচ্ছে এখানে আমাদের কিছু জিনিস জানতে হয়, সেটা হচ্ছে এইখানে এই চিহ্নটাকে দেখি, তোমরা একটু আমাকে কমেন্টে জানাও এই চিহ্নটাকে কি বলা হয়, ঠিক আছে। আর এইখানে যে প্রথম যে অঙ্কটা আছে, এই প্রথম অঙ্কটাকে আমরা কি বলে থাকি, আর এইখানে যে শেষ অঙ্কটা আছে সেই শেষ অঙ্কটাকে আমরা কি বলে থাকি। এই তিনটা কোশ্চেনের উত্তর দেখি তোমরা একটু আমাকে ঝটপট জানিয়ে দাও, এই তিনটা কোশ্চেনের আনসার কি হবে সেটা একটু ঝটপট জানিয়ে দাও। আর এই টপিকটা শেষ হয়ে গেল, অর্থাৎ এই টপিকটা পড়েই আমরা কিন্তু কি জড়াবো, অর্থাৎ আমাদের সংখ্যা পদ্ধতি যে রূপান্তরটা আছে সেই রূপান্তরের যে ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকে কিন্তু চলে যাব। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছে, সেটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্ট। এখন কোশ্চেন হচ্ছে ভাই রেডিক্স পয়েন্ট জিনিসটা কি, ঠিক আছে। রেডিক্স পয়েন্ট বলা হচ্ছে এটাকে, তাহলে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই দশমিক নয়, আমরা যে ছোটবেলায় শিখেছি এটা দশমিক, আসলে এটা কি নয়, দশমিক নয়। রেডিক্স পয়েন্ট কি, রেডিক্স পয়েন্টটা হচ্ছে আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে রাখবে, পূর্ণাংশ ও ভগ্নাংশকে কি করে রাখবে, আলাদা করে।
অর্থাৎ আমরা যদি পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করতে যাই তখন এইরকম একটা দশমিকের মতো বিন্দু দিয়ে থাকি, সেটাকে আমরা কি বলে থাকি, রেডিক্স পয়েন্ট বলে থাকি। আর এইখানে যে প্রথম যে ইয়াটা আছে অর্থাৎ সর্ব বাম দিকে যে বিটটা থাকে সেটাকে আমরা বলে থাকি এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর সর্ব ডান দিকে যেটা থাকে সেটাকে আমরা বলে থাকি এলএসবি, যার মধ্যে আমাদের এই এলএসবির পূর্ণরূপের যে এল এর বানান তথা লিস্ট সিগনিফিক্যান্ট বিটটা আছে সেটা কিন্তু অনেকবার এমসিকিউতে আছে, আর এগুলো কিন্তু কি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য। অর্থাৎ পূর্ণরূপটা ভালো মতো কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। অর্থাৎ বানানগুলো দেখা যায় কি করে দেয়, তারা ভুল দিয়ে দেয়, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর এই যে যেটা সেটার পূর্ণরূপ কি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ওকে, আশা করি তোমরা সকলে ক্লিয়ার। আর অবশ্যই তোমরা কি করবে, নোট করবে, কারণ নোট করে তোমরা কি করবে, বন্ধি পাঠশালা যে গ্রুপটা আছে সেই গ্রুপে কি করে দিবে, পোস্ট করে দিবে। এছাড়া আজকের ক্লাসটা তোমাদের সকলে কেমন লেগেছে তার সকল কিছু তোমরা কি করে দিবে, জানিয়ে দিবে। হ্যাঁ, অনেক আনসার দিচ্ছ সেটা হচ্ছে এমএসবি হবে, আরেকটা হচ্ছে কি লেস এলএসবি হবে, আবার অনেকেই বলে দিচ্ছ। হ্যাঁ, যারা পূর্ণরূপ লিখে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, একদম পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, ওইটা একজন বলছে এটা হচ্ছে সাইন বিট। সাইন বিট এটা হচ্ছে আমরা যখন 2 এর পরিপূরক করব তখন আমরা জানবো হচ্ছে সাইন বিটটা সম্পর্কে। এখন জাস্ট আমরা যেহেতু এমসিকিউ করতেছি তাহলে এটা হচ্ছে আমাদের কি এখন এমএসবি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখানে হচ্ছে এটা এমএসবি অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের বিট, আর এটা হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের বিট, ঠিক আছে। কিভাবে সর্বোচ্চ গুরুত্ব সর্বনিম্ন গুরুত্ব আমি যদি একটু তোমাকে একটু সংক্ষেপে বলি, এই দেখো এটা হচ্ছে কত 101, আচ্ছা 1010 বাদ, আমি যদি 5 আর 5 এর কথা চিন্তা করি, দেখো 5 আর 5 এর কথা বলি, এটার মান কত, এটার মান তো 5, কিন্তু এইটার মান কত, এটার মান হয়ে যায় কিন্তু 50, তার মানে এইটার মান কিন্তু কম। ও যেহেতু কম তার মানে ওর গুরুত্ব কি কম, কিন্তু এটার মান তো বেশি তাই এটার গুরুত্ব কি বেশি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি মোস্ট সিগনিফিক্যান্ট, আর এইটার নাম দেওয়া হয়েছে কি লিস্ট সিগনিফিক্যান্ট বা সর্বনিম্ন গুরুত্বের কি বিট, আর এটাকে আমরা এই জন্য কি দিই, গুরুত্বটা আসলে বেশি দিয়ে থাকি, ঠিক আছে। তাহলে আমাদের আশা করি সকলে জিনিসটা ক্লিয়ার। এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে রূপান্তরের যে টেকনিক গুলো আছে সেই রূপান্তরের টেকনিকে। আর রূপান্তরের টেকনিক করানোর সময় আমি সর্বপ্রথমে যে কাজগুলো করব সেটা হচ্ছে আমি একটু আস্তে আস্তে বড় থেকে কঠিনের দিকে যাব, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখা যায় কি ম্যাক্সিমাম টাইম স্যারেরা করে কি, স্যারেরা দুইটা রূপান্তরে বেশি করায় থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ডেসিমেল সংখ্যাকে কি করতে বলে, বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে বলে, আর দুই নাম্বার আরেকটা শিখায় ওই বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল সংখ্যা কি করে ডেসিমেলে কনভার্ট করে। এই দুইটা কিন্তু আমাদের কলেজে হোক যেখানে হোক সবচেয়ে বেশি শেখানো হয়, ঠিক আছে। বাট আমি প্রথমে আগে এমসিকিউ গুলো দেখবো, অর্থাৎ সংক্ষিপ্ত যে সকল রুল ছিল সেগুলো আগে দেখবো, তারপর হচ্ছে আমরা কি যে কঠিন রুলটা আছে সেই কঠিন রুলে আস্তে আস্তে কি হবো, ধাবিত হবো, ঠিক আছে। তাহলে আমি প্রথম যে জিনিসটা সেটাতে চলে যাই। আমাদের রুল নাম্বার 1 সেটা হচ্ছে আমরা করব অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট, ঠিক আছে। আমরা অক্টাল সংখ্যাকে কি করব, বাইনারি সংখ্যাতে কনভার্ট করব। রুল 1, আমাদের অক্টাল যে সংখ্যাটা আছে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত 8, তাহলে আমি বেজ 8টা লিখে দিলাম। সেটাকে আমি কোথায় কনভার্ট করতে যাচ্ছি, বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। আর আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে কত 2, ঠিক আছে। এই অক্টাল সংখ্যাকে আমি যদি কি করতে যাই, বাইনারি সংখ্যায় কনভার্ট করতে যাই, তাহলে আমি কি লিখতে পারি, এখানে আমি কয়েকটা জিনিস বলবো। সেটা হচ্ছে দেখো এখানে অক্টালের বেজ হচ্ছে কত 8, আর বাইনারি বেজ হচ্ছে কত 2। তুমি যদি একটু চিন্তা করো 2 এর উপর কত পাওয়ার দিলে 8 হয়, বলবা 2 এর উপর আমি যদি 3 পাওয়ার দিই তাহলে কি হবে 8 হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব, 2 কিউব মানে কত 8। তার মানে আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে এক অক্টেট সমান 3টা কি হবে বিট হবে। আর বাইনারি যে সংখ্যাগুলো আছে, ঠিক আছে, বাইনারি যে ডিজিট গুলো আছে সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে বিট, সংক্ষেপে কি বলে থাকি, বিট বলে থাকি। এই 0 আর 1 কে কি বলা হয়, 0 1 কে বলা হয় বিট বা বাইনারি ডিজিট বলা হয়ে থাকে। ওকে, তাহলে এটাকে আমরা বলে থাকি কি বাইনারি ডিজিট বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি একটু বলে থাকি সেটা হচ্ছে 1 অক্টেট বা 1 অক্টাল ইকুয়ালস টু আমি বলতে পারি কত, এটা হচ্ছে আমাদের 3 বিটের কি হবে, সমান হবে। ওকে, তাহলে 3টা বিট আমার কি করতে হবে, লিখতে হবে। আর আমি এখানে অবশ্যই একটা শর্টকাট টেকনিক বলবো, সেটা হচ্ছে এই জিনিসটা, যেহেতু আমাদের এখানে 3টা বিট পূর্ণ করতে হবে, তাহলে আমি ফার্স্টে যে জিনিস লিখবো সেটা হচ্ছে লিখবো 1, 1 এর দ্বিগুণ, 1 এর দ্বিগুণ কত, 1 এর দ্বিগুণ হচ্ছে 2, আর 2 এর দ্বিগুণ, 2 এর দ্বিগুণ কত 4। এই কোডটা আমি কি করব, ইউজ করব। এখন তোমাদের মাঝে মধ্যে অনেকেই কোশ্চেন আসে, ভাই এই 1 2 4 এগুলো কেন লিখলাম। দেখো আমি যদি ফার্স্টে এরকম করি 2 এর পাওয়ার 0 দিই তাহলে কিন্তু কি আসে 1, 2 এর পাওয়ার যদি 1 দিই তাহলে আসে কত 2, আর 2 এর পাওয়ার যদি 2 দিই তাহলে আসে কত 4, ঠিক আছে। আসলে এইখান থেকে আমি কি করলাম, এই যে একটা কোড আছে সেই কোডটা লিখলাম, অর্থাৎ এই 1 2 4, এই 1 2 4 দিয়ে আমি আমার যত
যত অক্টাল নাম্বার আছে প্রত্যেকটা অক্টাল নাম্বারকে কি করতে পারি, এই বাইনারি করে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমরা যদি কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে হয় তখন আমি কয় বিট করে ঘর নিব, 3 বিট করে ঘর নিতে থাকবো। ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে এখন কি করে ফেলি, একটা অঙ্ক করে ফেলি। ফার্স্টে যে অঙ্ক সেটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে এরকম 7 2, যেটাকে দিলাম হচ্ছে 8, এটার আমি বের করতে বলছে বাইনারি মান কত। এগুলো কিন্তু কি এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা রুল 1 রুল 2 যেগুলো করাবো সেগুলো হচ্ছে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, সিকিউর জন্য এতটা গুরুত্বপূর্ণ না, বাট যখন 2-3টা একসাথে মিলে দিবে তখন সিকিউর জন্য হয়ে যাবে। তাহলে দেখো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমি এই 2টাকে করব আর একবার কি 7 কে করব। অর্থাৎ 2টার একবার বাইনারি মান বের করবো আর একবার কি 7 এর বাইনারি মানটা বের করবো। দেখো আমি বলছিলাম একটা কোড লিখতে হবে, তাহলে কোড লিখি। প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত 4। তাহলে আমি কোডটা কি করলাম, প্রথমে লিখে ফেললাম। তারপর দেখো প্রথম হচ্ছে কি 2 এর ভ্যালু, 2 এর ভ্যালু কিভাবে পাবো, এই জিনিসটা কি বোঝায় আসলে এখানে তোমার কাজ হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে যেগুলা যেগুলা যোগ করলে যোগফল এই সংখ্যাটা আসবে তাদের নিচে 1 দিবা। কি বললাম, যেগুলা যেগুলা যোগ করলে যোগফল এই সংখ্যাটা, আমি যে সংখ্যা চাই কাঙ্ক্ষিত সংখ্যা আসবে সেগুলো নিচে কি দিবা 1 দিবা। ফার্স্ট আমি 2 এর মান বের করি, তাহলে দেখো আমি যদি এইটার নিচে 1 দিই তাহলে কিন্তু কি আসে 2, আর বাকিগুলোতে আমি কি দিব 0 দিব। আসলে এটা দ্বারা কি বোঝাচ্ছে 2। আমি বলছিলাম যার যার নিচে 1 দিলে আনসারটা ইয়া আসবে, অর্থাৎ সেম জিনিসটা আসবে, সেটা নিচে কি দিব 1 দিব। এখন আমাদের বলতো 7 কিভাবে মিলাতে পারি, 7 মিলাতে পারি হচ্ছে প্রথমে 4, 4 এর সাথে 2 যোগ করলে যোগফল 6, 6 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয় 7। তাহলে আমি 7 লিখে ফেললাম, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে আমাদের 7। তার মানে আমি যদি এইটার আনসার বের করি তাহলে কি হবে, এটার আনসারটা হবে প্রথমে 3টাই 1 1 1 1, আর 2 এর আনসারটা কত 0 1 0, আর এটা হয়ে গেছে কি আমাদের সেই বাইনারিতে রূপান্তর। অর্থাৎ কোনো একটা অক্টাল সংখ্যাকে আমি কি করে ফেললাম, খুব সহজেই কোথায় কনভার্ট করে ফেললাম, বাইনারিতে রূপান্তর করে ফেললাম। সাপোজ এইখানে তোমরা একটু আমাকে জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, সকলে সঠিক আনসার দিয়েছে, সেটা হচ্ছে কত 11010। হ্যাঁ, একদম পারফেক্ট আনসার। আবার একজন আনসার দিয়েছে হচ্ছে 111, শুধুমাত্র 111টা হচ্ছে 7 এর ক্ষেত্রে হবে 11111010। ঠিক আছে, আশা করি সকলে ক্লিয়ার। এখানে জাস্ট এখন কি যদি একটা দশমিকও দেয়, এখানে যদি একটা দশমিক আমি সাপোজ দিলাম হচ্ছে এইরকম একটা জিনিস দিলাম, এইটা দশমিক কত 04 দিলাম, তখন কি হবে, জাস্ট বেশি কিছু না। তাহলে প্রথমে 0, 0 কি 0 মানে কিছুই নাই, তার মানে আমি সবগুলোতে কি দিয়ে দিব 0 দিয়ে দিব, তাহলে আনসারটা কি আসে 0 আসে। তাহলে আমি এইখানে কি করে দিলাম, এখানে একটা দশমিক ছিল দশমিক দিলাম, 3টা 0 দিতে হবে, 3টা 0 দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি আমাদের আছে 4, 4 কিভাবে পাই, জাস্ট 4 এর নিচে যদি একটা 1 দিই তাহলে 4, আর বাকি ঘরে আমি কি বসে দিব 0 বসে দিব। তার মানে এটা হচ্ছে আমাদের 4, তার মানে এটাকে বলতে পারি 100। ঠিক আছে, তার মানে এটা হয়ে গেল কি আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলেই অক্টাল টু বাইনারিতে নিয়ে যাওয়ার যে টেকনিকটা, সেই টেকনিকটা বুঝতে পেরেছো। এছাড়া আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেখানে শেখানো হয়েছিল কিভাবে তুমি যে কোনো পূর্ণ সংখ্যাকে এক বেস থেকে আরেক বেসে ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তোমরা একটু আমাকে দেখি কমেন্ট করে জানিয়ে দাও তো কে কে সেই শর্ট ভিডিওটা দেখছো, অর্থাৎ ক্যালকুলেটর হ্যাক্সের যে ট্রিক্সটা ছিল সেই ভিডিওটা কে কে দেখছো সেইটা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। ঠিক আছে, ততক্ষণ আমরা কি রুল 2 এ চলে যাই। রুল 2 তে আমরা আলোচনা করব আরেকটা মজাদার টপিক, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমি কিভাবে বাইনারিতে নিয়ে যেতে পারি সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। তাহলে এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে হচ্ছে হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমি কি করব, বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। হেক্সাডেসিমালের বেস হচ্ছে কত 16। তাহলে এই হেক্সাডেসিমালের যে বেস 16 আছে সেই বেস 16কে আমরা কি করব, বাইনারিতে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে কি করতে পারি সেটা হচ্ছে আমাদের কথা। হেক্সাডেসিমালকে আমি বাইনারিতে যদি কনভার্ট করতে যাই তাহলে কি করতে হবে, তাহলে দেখো জাস্ট একটা কাজই মনে রাখবা, 2 এর পাওয়ার কত দিলে 4 হয়, 2 এর পাওয়ার কত দিলে, 2 এর পাওয়ার যদি আমি 4 দিই তাহলে কিন্তু কি হয়, আমাদের এই 16 জিনিসটা চলে আসে। তার মানে আমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে 1 হেক্সাডেসিমাল ইকুয়ালস টু 1 হেক্সাডেসিমাল ইকুয়ালস হচ্ছে কত হবে আমাদের 4 বিট হবে। ঠিক আছে, আর বিটকে আমরা সাধারণত কি লিখি বিআইটি, অর্থাৎ ছোট হাতের জিনিস দ্বারা লিখা হয়। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ে কিন্তু ছিল, কেন এটাকে আমরা ছোট হাতের লিখি। আর বি যখনই তুমি দেখবা সাপোজ এরকম আছে 4 ক্যাপিটাল বি, এটা দ্বারা বুঝায় 4 বাইট। আবার যখন কি থাকে 4 স্মল বি থাকে তখন এটা দ্বারা বুঝায় কি 4 বিট। ঠিক আছে, আর বাইট কাকে বলে, বাইট হচ্ছে 8 বিট যখন মিলিত হবে তখন তাকে আমরা বলে থাকি 1 বাইট, অর্থাৎ 8 বিট সমান 1 বাইট। আবার আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের নিবল কাকে বলে। নিবল হচ্ছে 1 বাইটের অর্ধেক, অর্থাৎ 4 বিটকে আমরা কি বলে থাকি, নিবল বলে থাকি। অর্থাৎ এইগুলোকে আমরা কি বলতে পারি, এখন মনে মনে নিবল বলতে পারি। ওকে, তাহলে আমাদের এই জিনিসটা তো হলো, এখন আমাদের 4 বিট আনতে হবে। দেখো আমি 4 বিটের জন্য প্রথমে 1 আনছি,
আনছি 4 আনছি, এখানে 3টা বিট হয়েছে, কিন্তু আমার দরকার কয়টা বিট? 4টা বিট দরকার। তাহলে 4টা বিট আনার জন্য আমি এখন কি করতে পারি? জাস্ট আর কিছু না, আগের মতো আমি 2 এর পাওয়ার 0 1 2 দিছি না, এখন আমি 2 এর পাওয়ার যদি 4 দিই, ঠিক আছে, অর্থাৎ 2 এর পাওয়ার 0 1 2 তো দিলাম, জাস্ট এখন এইটা কি করব, আরো এক ঘর বাড়াবো, দ্বিগুণ করব। জাস্ট দেখো, প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত? 8। আমি জাস্ট খালি এখানে কি বসাবো? 8 বসাবো। এই কোড যেটা লিখছি, এই কোডটাই আমি এখানে কি করে দিলাম? বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এটাই হচ্ছে কি সেই কোডটা, এই কোডটাতে আমি কি করতে হবে? সংখ্যাগুলা বসাতে হবে। তাহলে দেখো আমি একটু যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি বাবা নামে যে লেখাটা আছে, সেই বাবা লেখাটাই আমি কি করতে চাচ্ছি? একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমি চাচ্ছি হচ্ছে একটা বাইনারি সংখ্যায় কনভার্ট করতে। ঠিক আছে, দেখি তোমরা একটু খুব দ্রুত করে ফেলো। আর এই জিনিসটা হেক্সাডেসিমাল টু বাইনারি করার জন্য আমাদের আরো কিছু জিনিস কি করতে হবে? মাথায় রাখতে হবে। ঠিক আছে, কি কি জিনিস মাথায় রাখবো? ওই যে মানগুলা ছিল, অর্থাৎ আমাদের এইখানে মানগুলো মনে রাখতে হবে। a এর মান হচ্ছে কত? 10, b এর মান হচ্ছে কত? 11, c ইকুয়ালস হচ্ছে কত? আমাদের 12, তারপরে d ইকুয়ালস হচ্ছে কত? আমাদের 13, e ইকুয়ালস হচ্ছে কত? আমাদের 14, আর f ইকুয়ালস হচ্ছে কত? আমাদের সেই 15। এই মানগুলো অবশ্যই কি করতে হবে? মাথায় রাখতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে এখন এই যে দেখো এখানে b দিছে, আসলে b মানে কি বোঝাচ্ছে? 11 কে বোঝাচ্ছে। তাহলে তুমি 11 লিখবা। তাহলে আগে আমি লিখি 1 2 4 8, কোডটা লিখে ফেললাম। তার মানে এখন আমাদের প্রথমে কি লিখতে হবে? বি লিখতে হবে। বি মানে কত? 11। তাহলে 11 কিভাবে পাই? দেখো, 8, 8 এর সাথে 2 যোগ করলে যোগফল কত? 10, 10 এর সাথে 1 যোগ করলে যোগফল কত? 11। বাকি একটা ঘর খালি, ঘরে কি বসে দিব? 0 বসে দিব। আসলে এইটা হয়ে গেছে কত? আমাদের বি। আসলে বি না, এটার মান হচ্ছে কত? আমাদের ছিল 11 ছিল। ঠিক আছে, বি বা 11 বলে দিলাম। তারপর এখন কি আছে? এ। এ মানে কত? এ মানে হচ্ছে 10। 10 কিভাবে পাবো? 8 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে 10, বাকি দুইটা ঘর খালি, দুইটা ঘরে কি বসে দেবো? 0 বসে দিব, বসে দিলাম। তার মানে এটা হয়ে গেছে কত আমাদের এখন? 11, অর্থাৎ এ। তার মানে এখন আমরা যদি এই জিনিসটা কি দাঁড়াইলো? 1 0 1 1, আবার হচ্ছে 1 0 1 0 1 0 1 1, তারপর হচ্ছে আবার 1 0 1 0। এটাই হচ্ছে কি আমাদের সেই আনসারটা। ওকে, আশা করি সকলে জিনিসটা ক্লিয়ার। সেটা হচ্ছে কত আমাদের? 1 0 1 0। হ্যাঁ, অনেকেই সঠিক আনসার দিচ্ছে, তারা আসলে সকলেই কি করতে পারছে? জিনিসটা বুঝতে পারছে। ঠিক আছে, এখন এখানে যদি জাস্ট খালি একটা আমি কি করে দিই? একটা দশমিক লাগাই দিই, একটা যদি দশমিক দিই, এখানে মনে করলাম হচ্ছে এইটা পয়েন্ট কত দিলাম? এফ দিলাম। ঠিক আছে, বিবিএ বাবা ডট এফ। ঠিক আছে, তার মানে দশমিক এফ। এফ মানে কি? এফ এর মানটা হচ্ছে 15 সমান। এখন 15 কিভাবে পাবো? দেখো, 8 এর সাথে 4 যোগ করলে যোগফল হয় 12, 12 সাথে আর যদি আরো 2 যোগ করি তাহলে যোগফল হয় 14, 14 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয়? 15 হয়। আর এই যে 15, তার মানে এটা হচ্ছে কি? আমার সেই এফ এর মান। তার মানে আমি জাস্ট এখন কি করব? জাস্ট আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে একটা দশমিক দিব, দিয়ে 1 1 1 1 এই জিনিসগুলো কি করব? বসাই দিব। তাহলে এটাই হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল টু যে বাইনারি যে কনভার্সন আছে সেটা, যেই দুইটা আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে বেশি কি গুরুত্বপূর্ণ, অর্থাৎ পরীক্ষায় কিন্তু কি এমসিকিউতে আসবে। আসলে এইগুলো কিন্তু কি ম্যাক্সিমাম টাইম দেখা যায় কোথায় আসে? এমসিকিউতে আসে। সিকিউতে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা মূলত কি এমসিকিউ গুলো শেষ করে ফেললাম। এখন আমরা যে সিকিউ কোশ্চেন আছে, সেই সিকিউ কোশ্চেনের দিকে আস্তে আস্তে কি হবে? ধাবিত হবে, এবং ইন্টারেস্টিং কিছু ধাপ আছে এখানে। ঠিক আছে, অর্থাৎ রুল 3টা, সেটা আমরা এখন কি করব? আলোচনা করব। আর তোমরা একটু আমাকে সকলে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আর সকলে এই জিনিসটা করতে পারবে কিনা। ওকে, তোমরা সকলে একটু আমাকে কি করো? জানিয়ে দাও। তোমরা সকলে একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। এই জিনিসটা একটু অবশ্যই জানিয়ে দিবা। এখন আমরা কোথায় আলোচনা করব? রুল 3। রুল 3 আলোচনা করব কি? আমরা এতক্ষণ করলাম অক্টাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি। এখন আমি কি করব? বাইনারি থেকে অক্টালে আসবো, সেটার জন্য কি করতে হয় সেই জিনিসটা কি করব? বের করব। তাহলে দেখো আমি এখানে লিখি বাইনারি, বাইনারির বেস হচ্ছে কত? 2। সেই বাইনারি 2 আমি কোথায় আসবো? বাইনারি 2 আসবো হচ্ছে আমি অক্টালের ক্ষেত্রে। ঠিক আছে, বাইনারি টু অক্টালের ক্ষেত্রে আমাদের যে বেসটা আছে সেটা ঠিক সেম একই কোড থাকবে, যেহেতু 3, 2 এর উপর 3 পাওয়ার দিলে জিনিসটা হয়, তাহলে 1 2 4 এই কোডটা আমি এখানেও কি করব? ইউজ করব। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মনে রাখবো, সেটা হচ্ছে আমি জাস্ট এইরকম একটা দাগ দিলাম। সেটা হচ্ছে আমি যদি এটা দশমিক ধরি, এটাকে আমি যদি কি ধরি? দশমিক ধরি, তারপরে এই যে বাইনারি বিট আছে এখানে আমি 3 বিট করে দাগ দিব। কয় বিট করে দাগ দিব? 3 বিট করে দাগ দিব। আমি এখানে একটু লিখে দিই, 3 বিট করে দাগ দিব। আর কিছুই মনে রাখতে হবে না। ঠিক আছে, জাস্ট দুইটা কথা। একটা হচ্ছে আমরা কোড হিসেবে ব্যবহার করব কত? 1 2 4। ঠিক আছে, এত কোডটা কি করব? ব্যবহার করব।
অর্থাৎ আমরা প্রথমে কাজ হচ্ছে একটা দশমিক সংখ্যার এই পাশেও বিট থাকতে পারে অথবা এই পাশেও বিট থাকতে পারে, যেই পাশেই থাকুক না কেন আমি 3টা বিট করে কি করতে থাকবো, দাগ দিতে থাকবো, এবং এই যে 1 to 4 আছে এই কোডটা কি করতে থাকবো, আমি ব্যবহার করতে থাকবো। তাহলে এই দুইটা যদি করি তাহলে কিন্তু কি আমাদের কাজটা শেষ হয়ে যাবে। এখন দেখো আবার মাঝে মধ্যে এই জিনিসটা হতে পারে। আচ্ছা আমি আগে যেটা হয় সেটা একটু করে দিই। সাপোজ আমি একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আমাদের এরকম 1 0 1 0 1, আরেকটা আমি দিলাম হচ্ছে কত 1। এইটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটা হচ্ছে আমাদের সেই অক্টাল সংখ্যা। আচ্ছা অক্টাল না, এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটা আমাকে কি বের করতে হবে, অক্টাল সংখ্যা কত সেই জিনিসটা কি করতে হবে, বের করতে হবে। তাহলে বলো তো এটা কিভাবে বের করা যায়, তোমরা কি পারবা? আসলে সকলেই পারবা। কিভাবে করে দেখো, আমি বলছিলাম যদি দশমিক থাকে অর্থাৎ দশমিকের যে আগে, আমরা জানি দশমিকের আগে হচ্ছে একটি পূর্ণ অংশ আর এটা হচ্ছে কি ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের আগের গুলোতে আমি কিভাবে দাগ দিব, দেখো এই দিকে অর্থাৎ এই দিকে করে দাগ দিব। কয় বিট করে দাগ দিব, 3 বিট করে দাগ দিব। অর্থাৎ দেখো এইখান থেকে 1 বিট 2 বিট 3 বিট, এই 3 বিট আমি এখানে দাগ দিলাম। তারপর আবার এইখান থেকে 3 বিট দাগ দিব, 1 বিট 2 বিট 3 বিট, এখানে আমি আবার কি করলাম 3 বিট দাগ দিলাম। অর্থাৎ যদি আমাদের পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমি দাগটা দিব কোন দিকে, অর্থাৎ হাতের ডান দিকে। ঠিক আছে, আমার হাতের ডান দিকে আমি কি করছি, সেই দাগটা দিচ্ছি অর্থাৎ ডান দিকে। আর যদি ভগ্নাংশ থাকে তাহলে দাগ দিব কোথায়, আমার হাতের বাম দিকে। আর আমি হচ্ছে কি এখন দশমিক, যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে ডান দিকে, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে কোন দিকে দিব, বাম দিকে দাগ দিতে থাকবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা দাগ তো দিয়ে ফেললাম, তারপর কি বলছে এই কোডটা ব্যবহার করব। তাহলে এই কোডটা একটু লিখি। কোডে কি ছিল দেখো 1 2 4। তারপর দেখো এখন আমরা একটু মানগুলো বসাই। প্রথমটার ক্ষেত্রে এটার মান কত 101, তাহলে আমি যদি বসাই এখানে 101 101, এটা বসানোর পর আমি ওই আগের টেকনিকটা ইউজ করব। এখানে কি ঠিক উল্টা, যার যার নিচে 1 আছে সেগুলো যোগ করব। দেখো 4 এর নিচে আছে একটা 1, 1 এর নিচে আছে একটা 1, তাহলে 4 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয়, 5 হয়। তার মানে আমি বলতে পারি এইটার মান হচ্ছে কি 5। তারপরে যে সংখ্যাটা ছিল সেটা হচ্ছে কত 011, তাহলে এইটার মান কি, যার যার নিচে 1 সেগুলোইতে যোগ, তার মানে হচ্ছে 2 আর 1 যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে যোগফল কত হয় আমাদের 3 হয়। তার মানে আমি বলতে পারি এই যে পুরাটা, এটার মান আসলে কত, এটার মান আসলে হচ্ছে আমাদের 53। এটা হচ্ছে কি তার অক্টাল মান। ঠিক আছে, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো কিভাবে আমরা কি করলাম, একটা বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় কনভার্ট করে ফেললাম। তোমরা একটু আমাকে অবশ্যই জানাবে যে সকলে তোমরা বুঝতে পারছো কিনা এই জিনিসটা। হ্যাঁ, এই তো সকলে আনসার দিচ্ছ, সেটা হচ্ছে কত হবে আমাদের 53 হবে। ওকে, আনসারটা কত হবে আমাদের 53 হবে। এখন তাহলে আমরা আমাদের যে, আচ্ছা একজন বলছে বুঝে নেয়। ওকে দেখো এটা আমি আবার একটু তোমাকে বলে দিই, একদম সিম্পল একটা ব্যাপার। আচ্ছা অনেকেই বলতেছে এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। আসলে আমি যখন পরীক্ষা দিছি, আমার কথাই যদি বলি, আমি অবশ্যই ক্যালকুলেটর নিয়ে গিয়েছি। ঠিক আছে, আমাদের অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে দিয়েছে। আইসিটি পরীক্ষা বলে ক্যালকুলেটর ইউজ করা যাবে না এটা কিন্তু আমাদের ছিল না। যদিও বা এখানে কি বোর্ডে তোমাদের জায়গায় কি আমি ঠিক জানি না, আমি চট্টগ্রাম বোর্ড থেকে এক্সাম দিয়েছি, আমাদের বন্ধুরাও সকলে কিন্তু কি ক্যালকুলেটরটা নিয়ে গিয়েছিল। ঠিক আছে, তোমরা যারা বলতেছো ক্যালকুলেটর ইউজ করা যাবে না তাদেরকে আমি এই জিনিসটা আর বললাম না আসলে কি না কি হচ্ছে। আচ্ছা একজন বলছো বুঝে নাই, তাকে আমি একটু আবার বলে দিই জিনিসটা কি। প্রথম কাজটা হচ্ছে যখনই একটা কি থাকবে, বাইনারি সংখ্যা থাকবে, আমরা জানি বাইনারি মানে 0 এবং 1 দ্বারা, তাহলে 0 এবং 1 দ্বারা কোনো একটা সংখ্যা আছে থাকার পর দেখো এইখানে যে কাজটা, আমার কাজটা কি, কাজ বেশি কিছু না, জাস্ট আমি 3 বিট করে দাগ দিতে থাকবো। কয় বিট করে দাগ দিব, 3 বিট করে দাগ দিব। ঠিক আছে, যদি কোনো পূর্ণ সংখ্যা পাও তখন তুমি দাগটা দিবা হচ্ছে কোন দিক থেকে শুরু করবা, এই দিক থেকে শুরু করবা দাগটা, যদি কোনো পূর্ণ সংখ্যা পাও। তারপরে আরেকটা 3 বিট নিয়ে আমি এখানে নিলাম, নেওয়ার পর কাজটা কি, এইখানে ওই যে কোড 1 to 4 যে কোডটা আছে সেই কোডটা এখানে লিখবো। লিখার পর এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমি এখানে কি করব, বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর যে আনসারটা আসে সেটা হচ্ছে আমাদের সেই আনসারটা। কিন্তু আমি যদি একটু এখানে চেঞ্জ করে দিই, দেখো এটা তো 53 ছিল, এটা তো আমি জানি, কিন্তু আমি একটু চেঞ্জ করে দিতে পারি। কি চেঞ্জ করে দিব, দেখো আমি এইখানে এইটা দিলাম, এই জাস্ট খালি এখানে আরেকটা মান দিলাম। এই এখন কি হবে ভাইয়ারা, এখন তোমরা কি বলবা, এখন বলতেছে হচ্ছে দেখো আমি বলছিলাম 3 বিট করে, 3 বিট যদি নাও থাকে আমাদের কি করতে হবে, 3 বিট মিলাই দিতেই হবে ওকে, কারণ ওর কাজ হচ্ছে 3 বিট লাগবে ওর। ঠিক আছে, এখন কিভাবে দিব 3 বিট, আমি চাইলে এখানে দিতে পারি এইরকম শূন্যটা, অর্থাৎ এই যে শূন্যটা আছে আমি চাইলে শূন্য এখানে দিতে পারি অথবা শূন্য এখানেও দিতে পারি, কারণ আমরা জানি কোনো কিছুর পর শূন্য দিলে কি হয়, মানটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে কোথায় শূন্য দিব,
এইখানে দিব না এই দিকে দিব শূন্যটা, ঠিক আছে? এটা তুমি একদম সিম্পল ভাবে বলতে পারো, অর্থাৎ তুমি একদম সিম্পল চিন্তা করো। আমি যদি 0 1 লিখি আর যদি 1 লিখি, আসলে কিন্তু দুইটাই কিন্তু কি কথা, সেম কথা। 0 1ও যে কথা, 1ও কিন্তু কি সেম কথা। অর্থাৎ আমি যদি সামনে শূন্য দিই, কোনো একটা সংখ্যা শেষ এটা সামনে যতই শূন্য দিই না কেন, তার কোনো কি নাই, ভ্যালু নাই। কিন্তু আমি যখন কোন একটা সংখ্যার এইরকম পরে যখন কি দিব, শূন্য দিব, তখন তার ভ্যালু কিন্তু কি আস্তে আস্তে বেড়ে যায়। তার মানে আমি এই জিনিসটা, এটা যদি একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার আমি কি করতে পারি, একটা সামনে শূন্য দিতে পারি, তাহলে তার ভ্যালু কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে আমি এখানে একটা সামনে কি দিতে পারি, শূন্য দিতে পারি, কিন্তু আমার শূন্য লাগবে কয়টা, দুইটা। কারণ কি, 3 বিট পূর্ণ করতে হবে। তাহলে এখানে 1 বিট, 2 বিট, আর 1 বিট, 3 বিট আমি কি করে ফেললাম, পূর্ণ করে ফেললাম। তাহলে 3 বিট পূর্ণ করার পর এইখানে আমি একটা কি করলাম, দাগ দিয়ে দিলাম। তাহলে এখন এইটার মানটা বের করি। এটার মান কত দেখো, এই 0 0 1। তাহলে এটার মান কত, দেখতে পাই 1 এর নিচেই শুধুমাত্র 1 আছে, তার মানে এটার ভ্যালু কত হবে, আমাদের 1ই হবে। তার মানে আসলে আলটিমেটলি আনসার কত, এটার মান আমরা পড়লাম 1, এটার মান ছিল আমাদের 3 নাকি 5, এটার মানটা ছিল আমাদের 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে আমাদের কত, 3। তার মানে এটা হচ্ছে কি আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলে জিনিসটা বুঝতে পেরেছো, অর্থাৎ কিভাবে আমরা এই জিনিসগুলা করে ফেললাম। আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও যে তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এখন আমরা ভগ্নাংশওয়ালা কিছু অঙ্ক দেখি। সাপোজ এইখানে ভগ্নাংশ বলতে গেলে একদম সিম্পল জিনিসটা, আমি যদি একটা ভগ্নাংশ অ্যাড করতে যাই, তাহলে আমি এখানে একটু করে দিই ভগ্নাংশ অ্যাড। দেখো এইখানে যে জিনিসটা ছিল, এইটার পর মনে করলাম একটা কি দিয়ে দিলাম, ভগ্নাংশ দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলাম। তাহলে এইটার পর দশমিক মানে কি, প্রথমে যে 3 বিট ছিল, আচ্ছা দশমিকের ক্ষেত্রে তো জিনিসটা আসলে চেঞ্জ হয়ে যাবে, কিভাবে বিট গণনা করতে হবে সেটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা একটু আমি আবার নতুন আরেকটা লিখি। এখন আমরা দেখি হচ্ছে দশমিকের ক্ষেত্রে যে আসলে জিনিসটা কি হয়, সেই জিনিসটা একটু আলোচনা করি। তাহলে দশমিকের ক্ষেত্রে প্রথমে আমি একটা সংখ্যা লিখলাম হচ্ছে এইরকমই, ওই সংখ্যাটাই লিখি আসলে 1 0 1। তারপরে ছিল হচ্ছে কত আমাদের 0 1 1, আর এটা ছিল হচ্ছে কত 0 0 1। আমি দশমিকটা দিলাম হচ্ছে এইখানে, আমি দশমিক দিলাম। এটা হচ্ছে আমার একটা নাম্বার, এটাকে আমি এখন কি করব, অক্টালে কনভার্ট করব বাইনারি নাম্বারটা। এই বাইনারি নাম্বারকে আমি অক্টালে কি করতে যাচ্ছি, এখন কনভার্ট করতে যাচ্ছি। তাহলে দেখো কি করতে হবে আমাদের। ফার্স্ট কাজ, আমরা বলছিলাম পূর্ণাংশ, আমি যদি একটা দশমিক হই, পূর্ণাংশ হলে হাতের ডান দিকে যাব, আর যখন ভগ্নাংশ পাবো তখন হাতের বাম দিকে যাব। তাহলে দেখো এইটা হচ্ছে আমি, পূর্ণাংশ হচ্ছে এই সাইডে, তাহলে হাতের কোন দিকে যাব, ডান দিকে। আমার হাতের ডান দিক মানে হচ্ছে এইটা, অর্থাৎ এই দিকে কি করতে হবে, যেতে হবে। তাহলে গেলাম, এখানে দেখতে পাই 3 বিটি আছে, তার মানে 3 বিটি লিখে ফেললাম। তারপর ভগ্নাংশ, ভগ্নাংশ করলে হাতের বাম দিকে যাইতে হবে, তাহলে বাম দিকে, তাহলে এইখানে 3 বিট, আবার এইখানে কয় বিট যেতে হবে, 3 বিট যেতে হবে। তাহলে এইখানে 3 বিট, আবার এইখানেও কয় বিট লিখলাম, 3 বিটই দিলাম। তাহলে আসলে জিনিসটা কি দাঁড়ায় দেখো তো, জিনিসটা আসলে দাঁড়ায় হচ্ছে আমাদের এই 1 0 1, এটার মান কিন্তু আমরা জানি কত, 5। তাহলে আমি এটার মানটা বসে দিলাম 5 দশমিক 0 1 1, এটার মান হচ্ছে কত, 3 বসালাম। আর 0 0 1, এটার মান হচ্ছে কত, 1। তার মানে এটাই হচ্ছে কি আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ দশমিকের অর্থাৎ পূর্ণ সংখ্যা হইলে তুমি কি করবা, হাতের ডান দিকে নিতে থাকবা, এটা হচ্ছে তোমার হাতের ডান, ঠিক আছে? বাট আমার এখন এই হাতে থেকে বাম দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এইরকম দাঁড়াই, তার মানে আমার এই হাতের ডান দিকে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, আর যদি বাম দিক বলি, তাহলে এটা হচ্ছে কি, বাম দিক হচ্ছে কি ভগ্নাংশ। অর্থাৎ ভগ্নাংশ থাকলে এইদিকে দাগ দিব, আর পূর্ণ সংখ্যা থাকলে ওইদিকে কি করব, দাগ দিব। তার সাথে আমি আরো দুইটা জিনিস অ্যাড করে দিই এখানে, তাহলে একদম পুরো জিনিসটা কি হবে, শেষ হয়ে যাবে। তাহলে এইখানে আমি আরো একটা সংখ্যা কি করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। কি সংখ্যা, জাস্ট আমি এখানে দিলাম আরেকটা 0 দিব নাকি, আচ্ছা 0 1 দিই, একটা 0 দিলাম, আর একটা কি দিলাম, 1 দিলাম। তাহলে এখন একটু যদি চিন্তা করো, এখন যদি একটু চিন্তা করো, এই একটা সংখ্যা মনে করলাম 2। দেখো এখানে এখন যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটার এখন একটা বিট কম, অর্থাৎ আমাদের এখানে কয় বিট লাগবে, অবশ্যই একটা 3 বিট লাগবে। তাহলে এই 3 বিটের জন্য ওকে একটা 3 বিট বানাইতে হবে। কিভাবে বানাতে পারি, সাপোজ আমি যদি এরকম লিখি 4.5, 4.5 যেই কথা, 4.50 কিন্তু কি কথা, একদম সেম কথা। অর্থাৎ দশমিকের পরে তুমি যত ইচ্ছা তত শূন্য দাও, তার কোনো মানের কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এই যে দশমিকটা আছে, দশমিকের পর আমি যদি এখানে আরেকটা শূন্য দিই, 4.500 দিই, তারপর যদি আরো 0 দিই, তাও কোনো কিছু কি হবে না, মানে চেঞ্জ হবে না। এটা মানে হচ্ছে 4 টাকা 50 পয়সায়, এখানে তুমি যদি 4 টাকা 5000 পয়সা বলো, এটা কিন্তু আসলে হবে না। ঠিক আছে, আসলে এটা কি, আসলে মোট 4.5 টাকা এটা কি করতেছে, প্রকাশ করতেছে বা রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ দশমিকের পর তুমি হাজারটা শূন্য দাও না কেন, তাও কি সেই হবে না, মানে চেঞ্জ হবে না। ঠিক সেম ভাবে আমরা এইখানে যেটা আছে, এইখানে আমি জাস্ট খালি এখন কি করবো, একটা শূন্য লাগাবো, কারণ আমার 1 বিট লাগবে।
অক্টালের জন্য কয় বিট লাগবে? মোট 3 বিট করে দাগ দিতে হয়। তাহলে এখানে 3 বিটের জন্য আরো 1 বিট দরকার ছিল, তাহলে 1 বিটটা আমি কি করলাম এখানে বসিয়ে দিলাম। তারপর দেখো এখন আমাদের জিনিসটা কি দাঁড়ালো, তাহলে তাহলে এখানে দাঁড়ালো 010। তাহলে এখানে 010 আমি যদি কি করে দিই এখন বসাই দিই, তাহলে আনসারটা কি দেখো 2 এর নিচে পাই শুধু 1, তার মানে এখানে কি বসবে এখন একটা 2 বসবে। আর এই যে 2 বসলো, তাহলে আমি এখন একটা কি দিয়ে দিলাম এখানে 2 দিয়ে দিলাম, এটাই। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই আনসারটা। ওকে, আশা করি তোমরা সকলেই ক্লিয়ার রুল 3টা, অর্থাৎ কিভাবে আমরা কোনো বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা কি করতে পারি, রূপান্তর করতে পারি। তোমরা একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা ক্লিয়ার কিনা। আচ্ছা, তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা এখন বুঝতে পেরেছো কিনা, সেই জিনিসটা একটু আমাকে জানিয়ে দাও। ওকে, সকলের এখন ক্লিয়ার। তাহলে আমরা এখন আমাদের যে নতুন আরেকটা রুল আছে সেই রুলে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, আমি একটু কম মুছি। দেখো, এখন আমি চাবো হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যাকে কোথায় কনভার্ট করবো? এখন আমি হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে চাচ্ছি। তখন আমাদের কি করতে হবে সেই জিনিসটা সম্পর্কে আমি একটু দেখবো। বাইনারি সংখ্যাকে কি করবো? হেক্সাডেসিমেল সংখ্যায়। তাহলে এখানে বাইনারি আছে, এখানে আমি কি করলাম হেক্সাডেসিমেল, ঠিক সেম নিয়মটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, ঠিক সেম নিয়মটাই কি করব, অ্যাপ্লাই করব। আর আমি চেষ্টা করি সবসময় কি করতে, অর্থাৎ সেম টেকনিক দেওয়ার কি করার জন্য, পড়ানোর জন্য। ঠিক আছে, অর্থাৎ কি একবার এটা একবার এটা একবার এটা এটা বই দেখবে কি রুলগুলো দেখা যায় উল্টা পাল্টা আছে, ঠিক আছে? বাট তুমি যদি এরকম সেম স্টাইলে পড়ো তাহলে দেখা যাবে কি একদম অনেক বেশি কি থাকবে, মনে থাকবে। অর্থাৎ আমরা এই যে রুলটা এখন শিখলাম বাইনারি টু অক্টালে, যে রুলটা অ্যাপ্লাই করছি এখানেও ঠিক সেম রুলই অ্যাপ্লাই করব, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে, আর কিছুই না, সব সেম থাকবে। ওকে, তাহলে দেখো আমরা শুরু করে দিই। প্রথমে এইখানে দেখো বাইনারি বেস হচ্ছে 2, কিন্তু এটা হচ্ছে কত, 16। 2 কে 16 বানানোর জন্য কি করতে হবে, 2 এর পাওয়ার 4 দিতে হবে। তার মানে আমি এখানে একটা যে কোডটা লিখবো সেটা আসলে কি 4 বিটের কোড হইতে হবে। তাহলে প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত, 4 এর দ্বিগুণ 8। তার মানে আমি এইখানেও একটা কি দিব, 8 দিব, অর্থাৎ এই কোডটাই ব্যবহার করব। আর আমি বললাম এটা হচ্ছে একটা 4 বিটের কোড, তার মানে এখানে আমি কি করতে হবে, আরো একটা একটা করে বিট কি করতে হবে, বাড়াতে হবে। তার মানে এই দেখো একটা দশমিক সংখ্যা যদি নিই, অর্থাৎ আমি যদি একটা দশমিক সংখ্যা হই, তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে আমি হাতের ডান দিকে কি করব, 4 বিট করে দাগ দিব, আর ভগ্নাংশের ক্ষেত্রে হাতের বাম দিকে কি করব, 4 বিট করে দাগ দিতে থাকবো। ঠিক সেম নিয়ম অক্টালে যেরকম করলাম এখানেও ঠিক সেম নিয়মই কি করবো, আমি অ্যাপ্লাই করবো। জাস্ট খালি একটা জিনিস চেঞ্জ, এখানে আগে ছিল 3 বিট, এখন হবে 4 বিট, আর কিছুই না। ঠিক আছে, তাহলে দেখো আমাদের আর এখানে আমাদের কিছু কি করতে হবে, মান মুখস্থ রাখতে হবে। সেই মানগুলো কি কি, এটা হচ্ছে আমাদের যদি 10 থাকে অর্থাৎ 10 আসে, 10 থাকলে আমি বসাবো a, যদি 11 আসে তাহলে বসাবো b, যদি 12 আসে তাহলে বসাবো আমি c, তারপর যদি 13 থাকে তাহলে বসাবো d, তারপর যদি 14 থাকে তাহলে বসাবো e, এবং যদি 15 থাকে তাহলে আমি বসাবো কত, f। এই মানগুলো অবশ্যই আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে আমি যদি একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এরকম 10101111, একটা অঙ্ক লিখলাম, একটা বাইনারি সংখ্যা এত, এটার আমি চাচ্ছি কি একটা হেক্সাডেসিমাল মান কত সেটা কি করতে যাচ্ছি, বের করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি হইতে পারে হেক্সাডেসিমাল মান সেটা একটু আমরা দেখো বের করার চেষ্টা করি। ফার্স্টের ক্ষেত্রে, অর্থাৎ ফার্স্ট ক্ষেত্রে দেখো এইখানে 4 বিট করে দাগ দিতে হবে, আর এটা একটা পূর্ণ সংখ্যা না, তাহলে হাতের কোন দিকে দিব, ডান দিকে দিব। তাহলে এই 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইখানে 4 বিট দাগ দিলাম। তারপর আবার এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এখানে কি করলাম, 4 বিট দাগ দিলাম। দাগ দেওয়া শেষ, ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড স্টেপ কি, কোডটা বসাতে হবে কোডের ভিতর। তাহলে কোড বসাই, প্রথমে 1, তারপর 2, তারপর 4, তারপর কত 8, জাস্ট দ্বিগুণ করে কি করলাম, বাড়াই দিলাম। তারপর এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাদের এইখানে যে মানটা আছে সেটা কি করতে হবে, লিখতে হবে। অর্থাৎ ফার্স্ট মান 1010 সেটা একটু লিখি, এই 1010 লিখলাম। তারপর যে সেকেন্ড মানটা, চারটাই 1, তাহলে 1 2 3 4, চারটা 1 দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন কাজ কি দেখো, এখন কাজ হচ্ছে যে আমরা বলছিলাম যার যার নিচে 1 আছে সেগুলো কি করতে হয়, যোগ করতে হয়। এই 8 এর নিচে 1, 2 এর নিচে 1, 8 আর 2 যোগ করলে যোগফল কত হয়, 10। 10 লিখলাম। কিন্তু হেক্সাডেসিমেলে কি 10 বলে কিছু আছে, নাই। হেক্সাডেসিমেলে 10 মানে কি বোঝায়, 10 মানে বোঝায় a কে। তার মানে আমি এখানে কি দিব, a লিখবো। তার মানে আমি এইখানে পাশে লিখে দিব, এটা হচ্ছে কি আমার a। তারপর দেখো এইটার মান কত, এটার মান তুমি যদি যোগ করো, 8 এর সাথে 4 যোগ করলে যোগফল 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয়, 15। তাহলে এইটা যে 15, 15 মানে কি, 15 মানে f। তার মানে আমি এখানে কি লিখে দিব, 15, যেটা পাশে লিখে দিব কত, f। তার মানে এই যে আনসারটা, এটার আনসারটা, এটার মান তো কি পেলাম, a, আর এই পুরোটার মান কি পেলাম, f পাইলাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই আনসার। আশা করি সকলের ক্লিয়ার কিভাবে আমরা কি করলাম, ম্যাথটা সলভ করলাম। তোমরা একটু আমাকে রেসপন্স করে জানিয়ে দাও যে তোমরা সকলেই বুঝতে পেরেছো কিনা এই জিনিসটা।
হ্যাঁ, অনেকেই সঠিক আনসার দিচ্ছ, সেটা হচ্ছে কত হবে আমাদের এ এফ হবে হচ্ছে কি সঠিক আনসার। ওকে, তাহলে আমরা জাস্ট খালি ওই দশমিক আলা অর্থাৎ যে দশমিক গুলো ছিল সেই দশমিক আলা দুই একটা অঙ্ক কি করে ফেলি ঠিক আছে, তাহলে একদম পুরা কনসেপ্টটা কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো সেম ভাবে আমি এটা একটু মুছে দিই, জাস্ট সামনে আর একটা সংখ্যা লিখি। সামনে একটা সংখ্যা লিখলাম, সেই সংখ্যাটা দিলাম হচ্ছে কত, এই একটা জিরো দিলাম, আর একটা এখানে কি দিলাম, ওয়ান দিলাম। আর আমরা বুঝলাম এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করা যায়, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি সামনে যত ইচ্ছা তত কি দিতে পারো, শূন্য দিতে পারো, কারণ এটাকে কয় বিট বানাইতে হবে, 4 বিট বানাইতে হবে। এখানে 4 বিট ও নিয়ে গেছে, অর 4 বিট ও নিয়ে গেছে, কিন্তু ও কয় বিট আছে, 2 বিট। এই 2 বিটকে এখন কত বানাতে হবে, 4 বিট বানাতে হবে। তাহলে 4 বিট বানানোর জন্য কি করবো আমি, জাস্ট আরো সামনে দুইটা কি দিতে হবে, শূন্য দিতে হবে। তাহলে আমি সামনে দুইটা কি দিলাম, শূন্য দিয়ে দিলাম। তাহলে শূন্য দেওয়ার পর বাকি কি থাকে দেখো, এখন এই 0010 থাকে, বসাই 0010 বসালাম। কার নিচে আছে ওয়ান, দুইয়ের নিচে আছে ওয়ান। তাহলে দুইয়ের নিচে যদি ওয়ান থাকে তার মানে এটার মান কত হবে, আসলে 2 হবে। তাহলে হয়ে গেল। এটাকে আমি বলতে পারি এটার মান 2, এটার মান আগে ছিল f, এটার মান ছিল a, আর এটা ছিল f, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল কি আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। অর্থাৎ কি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও যদি এইরকম থাকে, অর্থাৎ বিট যদি না মিলে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি তোমার হাতের ডান দিকে কি করবা, বিট বাড়াতে থাকবা, আর বাম দিকে কি করতে থাকবা, বিট বাড়াতে থাকবা, ঠিক আছে। আসলে আমাদের এখানে এটা লাগতেছে ডান আর এটা লাগতেছে কি বাম। যখন আমি লিখি, আমি যখন এরকম বোর্ডে লিখবো, তখন আসলে এটা কিন্তু কি হবে, তোমার বাম হাত হয়ে যাবে, ঠিক আছে। সেটা একটু মাথায় রাখিও। অত কিছু যদি মনে না থাকে, তুমি এইটাই মনে রাখবা, এটা যদি ওয়ান হয়, এটাও কিন্তু কি প্রকাশ করে, ওয়ান প্রকাশ করে। অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি এই সামনে কি করতে পারো, শূন্য দিতে পারো। বাট ভগ্নাংশের ক্ষেত্রে কি, এটা যদি 4.5 হয়, আমি যদি এরকম লিখি 4.50 লিখি, তাও আসলে কি করে যায়, 4.5 বোঝায়। অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে তুমি পরে শূন্য দিবা, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি আগে কি করবা, শূন্য দিবা, ঠিক আছে। আবার আমার কথা শুনে কেউ কি হয় না, কনফিউজ হয়ে যায় না। আর আমি বুঝলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানের সংখ্যা দিতে হবে, শূন্য দিতে হবে। এরকম তুমি এরকম আবার ডানে এইখানে লিখতে গিয়ে তুমি দেখা যাবে কি এই সাইডে কি করে ফেলছো, ডানে লিখে ফেলছো, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু কি মাথায় খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা সকলেই এই জিনিসটা বুঝতে পারতেছো। হ্যাঁ, সকলে আনসার দিচ্ছ, সেটা হচ্ছে কত আমাদের 2AF হবে। তাহলে আমরা এখন আরেকটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে। আমি জাস্ট খালি এইখানে এই যে চেঞ্জ করে দিই, দেখো এই চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করা শেষ। এখন আমাদের এইখানে দেখো, এইখানে যেটা আছে, এইখানে আমি একটা কি দিয়ে দিলাম, দশমিক দিয়ে দিলাম। তাহলে দশমিক দিলে আমরা কি বলছিলাম, দশমিকের এই দিকে যেগুলো থাকবে, আমরা এই দিকে হইলে এই দিক থেকে হিসাব করব 4 বিট করে, আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই দিক থেকে হিসাব করবো কয় বিট করে, 4 বিট করে। দেখো এইখানে কিন্তু আমার 4 বিট করাই আছে, এই 4 বিট কিন্তু করা আছে, কিন্তু এখন এইখানে কি করতে হবে, 4 বিট গণনা করতে হবে তো নাকি। তাহলে দেখো এই ফার্স্টের ক্ষেত্রে আমি 4 বিট দিলাম, গণনা হয়ে গেল 4 বিট। সেকেন্ডের ক্ষেত্রে আমি কি করলাম, 4 বিট দিলাম। তাহলে আনসারটা কি দাঁড়ালো, আনসারটা আসলে এই আগেরটাই ছিল আর কি, ঠিক আছে। 2 আমি কি দিতে পারি এখানে a, আর এটাকে কি দিতে পারি, f দিতে পারি, 2.f। কিন্তু আমি আর একটু বড় করি, ঠিক আছে। এই অঙ্কটাকে আমি আর একটু কি করে দিলাম, বড় করে দিলাম। কিভাবে, জাস্ট খালি আমি এখানে লিখে দিলাম, একটা দিলাম 1, এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভগ্নাংশের অংশ না। আমরা বলছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ ভগ্নাংশের পরে কি দেওয়া যায়, শূন্য দেওয়া যায়। যত ইচ্ছে তত শূন্য দাও, মানের কোনো কি হবে না, চেঞ্জ হবে না। তাহলে আমি এখানে কি দিব, একটা শূন্য দিব। কিন্তু কয়টা শূন্য দিব সেটাই হচ্ছে কথা। আর আমরা এখানে কি বলছিলাম, 4 বিট করে দাগ দিতে হবে বলছিলাম না। কিন্তু এখানে কয় বিট আছে, 1 বিট আছে। আর কয় বিট লাগবে, 3টা বিট লাগবে। তাহলে 3টা দিতে হবে। তাহলে একটা, দুইটা, তিনটা, তিনটা কি দিয়ে দিলাম, শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। তার এখন এটার মান কত, এটার মান আমি যদি একটু চিন্তা করি, 1000, 8 এর নিচে আছে 1, তার মানে আমি বলতে পারি এই মানটা আলটিমেটলি কত, 1, ঠিক আছে। তার মানে এই জিনিসটা কি দাঁড়ালো, এখানে আরেকটা কি দাঁড়াবে, 8 দাঁড়াবে আর কি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই আনসারটা। আশা করি তোমরা সকলেই এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি রুল যে 6 নাম্বারটা আছে, সেই রুল 6 কিন্তু আমাদের শেষ। এখন আমরা রুল কত নাম্বার করব, আমরা এখন রুল হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট রুল করব, ঠিক আছে। সেটা হচ্ছে কোনটা করি আমরা, আমরা একটু বলি। অর্থাৎ কোনো একটা বাইনারি সংখ্যাকে, এটা তো করলাম, আচ্ছা এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। অর্থাৎ সেইখানে আমরা সাধারণত দেখবো হচ্ছে কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় কনভার্ট করতে পারি, সেই জিনিসটা সম্পর্কে কি করবো এখন আলোচনা করব। যেটা হচ্ছে আমাদের রুল 1, 2, 3, 4 যেটা ছিল, ঠিক আছে। এই 4টা রুলের উপর কম্বাইন্ড করে আমরা কি করব, এই জিনিসগুলা করার চেষ্টা করব, ঠিক আছে। অর্থাৎ অক্টাল সংখ্যা থেকে ডিরেক্ট আমি হেক্সাডেসিমেলে কি করবো এখন
লাফ দিব বা ফাল দিতে যাচ্ছি, ঠিক আছে। অক্টাল টু কোথায় যাব, হেক্সাডেসিমেলে যাব। এটা হচ্ছে কি এই যে রুল 5টা, সেটা আসলে আমরা কি ওই যে আগে 4টা রুল শিখছি না, সেই 4টা রুল শিখার ফলে কি এই জিনিসটা করতে পারবো, ঠিক আছে। আর এই রুল 5 সম্পর্কে অবশ্যই গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, রুল 5টা সিকিউর জন্য মাস্ট গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে রুল 5 আমরা এই পর্বে আলোচনা করব হচ্ছে কি অক্টাল থেকে, অক্টালের একটা সংখ্যা আছে, সেই অক্টাল সংখ্যাকে আমি কোথায় কনভার্ট করে নিয়ে যাব, অক্টাল সংখ্যাকে আমি হেক্সাডেসিমেলে কনভার্ট করে নিয়ে যাব, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো অক্টালকে আমি কি করতে যাচ্ছি, হেক্সাডেসিমেলে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে এইটার জন্য আমার করণীয় কি, জাস্ট একটা কাজই করতে হবে। জাস্ট তোমার একটা কাজ না, আসলে এখানে তোমার দুইটা রুলই কি করতে হবে, জানতে হবে। কি কি রুল? প্রথমে এই যে অক্টাল সংখ্যাটা আছে, প্রথমে আমাদের যে অক্টাল সংখ্যাটা আছে, এই অক্টাল সংখ্যাটাকে আমার ফার্স্ট কাজ বাইনারিতে নিয়ে যেতে হবে। অক্টালকে আমি কোথায় নিয়ে যাব, প্রথমে বাইনারিতে নিব। আর এই বাইনারি সংখ্যাকে আমি কোথায় নিব, হেক্সাডেসিমেল সংখ্যায় নিয়ে যাব। বলো তো এটা শেখানো হয় নাই? একটা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটা শেখানো হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে। অক্টাল সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে নিতে হয় রুল নাম্বার 1-এ শিখছি। তারপরে বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেলে নিতে হয় সেটা সম্ভবত আমরা রুল নাম্বার কত শিখলাম, 3 নাম্বারে এসে কি শিখলাম সম্ভবত। আচ্ছা এখনই তো শিখছি 4 নাম্বার, রুল 4-এ বাইনারি টু হেক্সাডেসিমেল, সেটা হচ্ছে কি রুল 4-এ শিখছি, ঠিক আছে। তাহলে মানে কাজ কি, এইরকম যে কম্বাইন যেটা আছে এটা হচ্ছে কি এইরকম কোশ্চেন মাঝে মধ্যে গ নাম্বার কোশ্চেনে দিয়ে থাকে, অর্থাৎ অক্টাল সংখ্যা দেয় সেটাকে কি করলে হেক্সাডেসিমেল করতে বলে। আবার মাঝে মধ্যে এটাও দেয় হেক্সাডেসিমেল সংখ্যা দেওয়া থাকে সেটাকে কি করতে বলে, অক্টাল। তাহলে কাজ কি, কাজ কিছুই না, এখানে হেক্সাডেসিমেল লিখবো, হেক্সাডেসিমেলকে বাইনারিতে আগে কনভার্ট করব, সেই বাইনারি থেকে আমি কোথায় চলে যাব, আবার অক্টালে চলে যাব, এই আর কিছুই না। ওকে, তোমরা কি বুঝতে পেরেছো কিভাবে আমরা কি করতে পারি অক্টালকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে পারি, সেই জিনিসটা বুঝতে পেরেছো কিনা সেইটা একটু জানাও। যদি বুঝো তাহলে আমরা কি করব, এখন একটা এমসিকিউ করে, অর্থাৎ কি একটা উদাহরণ করার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা সকলেই কি করবা, ক্লাসটা নোট করবা, নোট করে বন্ধি পাঠশালা গ্রুপে কি করবা, সাবমিট করে দিবা। আর যদি এই অধ্যায় অর্থাৎ এই যে আজকে টপিকটা আমরা আলোচনা করলাম, কি কি আলোচনা করলাম, তার কারা কারা নোট চাও, হ্যান্ড নোট কারা কারা চাও, তারা অবশ্যই কি করো কমেন্টে জানিয়ে দাও। সাথে আরেকটা কাজ করবা, এখনই কাজ সেটা করবা, সেটা হচ্ছে তোমাদের বন্ধুদের এখনই আবার কি করে দিবা, মেনশন করে দিবা। অর্থাৎ তোমাদের যতজন বন্ধু তোমাদের গ্রুপে আছে, এই গ্রুপে তোমরা এখন যারা আছো তারা সকলে কি করবা, এটাকে মেনশন করে দিবা। ওকে, এটাই হচ্ছে তোমাদের কাজ। দেখি যদি অবশ্যই তোমরা এখন যদি সবাই মেনশন করা শুরু করো সাথে সাথে, তাহলে আমি কি অঙ্কটা করে ফেলি, দেন আমি তোমাদের অবশ্যই কি করব, এই অধ্যায়ের উপর আমাদের যে হ্যান্ড নোটটা করা আছে সেইটাও কিন্তু কি এখানে আপলোড করে দিব, ঠিক আছে। আর অবশ্যই তোমরা এটাও জানাতে ভুলবে না যে আমাদের যে চতুর্থ অধ্যায়ের প্রথম যে ক্লাসটা ছিল সেইটা তোমরা যারা করেছো তারা অবশ্যই জানাবে যে কেমন লেগেছে, সেটা এখন জানিয়ে দিতে ভুলো না। সাথে সাথে যে হ্যান্ড নোটটা ছিল সেটা তোমাদের জন্য কতটুকু উপকারে ছিল সেইটাও একটু কি জানিয়ে দিবে। ওকে, তাহলে আমি এই জিনিসটা একটু করে দিই তোমাদের। তাহলে আমরা অক্টাল সংখ্যা কি করবো, একটা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে যাই, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি অক্টাল একটা সংখ্যা লিখি, সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম হচ্ছে 75, 75 হচ্ছে আমার একটা অক্টাল নাম্বার, এটাকে আমি কি করব, একটা হেক্সাডেসিমেল নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে কি করব, কিছুই করব না, অক্টালকে আগে বাইনারিতে নিব। অক্টালকে বাইনারিতে নেওয়ার জন্য আমরা কি বলছিলাম, একটা কোড লিখতে হয়। কি কোড, প্রথমে 1 2 4, ঠিক আছে, কারণ 8 কে 2 তে নিয়ে গেলে 3টা লাগবে বিট, ঠিক আছে। তারপর দেখো প্রথমে 7 কে ভাঙবো, 7 কে কিভাবে পাই, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে যোগফল কত, 7। তার মানে আমি বলতে পারি এটা হচ্ছে কি আমাদের 7। তারপর এখানে হচ্ছে কত, 5, 5 কিভাবে পাবো, 5 হচ্ছে 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে যোগফল কিন্তু কত চলে আসে, 5। বাকি একটা ঘর খালি, একটা ঘরে কি বসে দিলাম, 0 বসে দিলাম। তাহলে এখানে আনসারটা কি আসলো, 5 আসলো। 75 তো চলে আসছে, তাহলে এখন মানটা বসে দাও। তাহলে কি হইলো 1 1 1, আর এইখানে যে মানটা সেটা হচ্ছে 101। এটা হয়ে গেছে কি এখন আমার বাইনারি মান। এই বাইনারি মানটাকে এখন কি করতে হবে, আমাদের হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। রুল 4-এ কিন্তু আমরা শিখে আসছি বাইনারি মানকে হেক্সাডেসিমেলে কনভার্ট করার জন্য কি করতে হয়, এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিকে কি করতে হবে, 4 বিট করে নিতে হবে, কারণ হেক্সাডেসিমেল পাওয়ার হচ্ছে কত, 16, বেস হচ্ছে 16। তাহলে 2 এর উপর পাওয়ার যদি 4 দিই তাহলে কিন্তু আনসারটা আসে। তাহলে এখন কি করতে হবে, 4 বিট করে দাগ দিতে হবে। তাহলে 4 বিট করে দাগ দিই, দেখো আমি এটাকে একটু যদি সুন্দর করে লিখি, আমি একটু ফাঁকা ফাঁকা কম করে লিখি কারণ আমাদের সুবিধার জন্য। তাহলে কি ছিল এখানে, আমাদের 111 ছিল, তারপর এটা ছিল হচ্ছে 101। তাহলে এটা আমরা কি করলাম, লিখে ফেললাম। এটা ছিল কি আমাদের সেই অক্টাল নাম, অর্থাৎ কি বাইনারি সংখ্যাটা।
এখন আমরা কি করব, এই বাইনারি সংখ্যাটাকে দেখো 4 বিট করে দাগ দিব। তাহলে 1 বিট 2 বিট 3 বিট 4 বিট, 4 বিট করে ডান দিকে দাগ দিচ্ছি, এই দিলাম। কিন্তু এইখানে কয় বিট আছে? 2 বিট। 2 বিট থাকলে কি হবে না, আমার কয় বিট আনতে হবে? 4 বিট অবশ্যই আনতে হবে। তাহলে 4 বিট আনার জন্য আমি কি করব? জাস্ট কিছুই করব না, আমরা বলছিলাম যদি পূর্ণ সংখ্যা হয় সামনে কি দিতে পারি, আমার মন মতো শূন্য লাগাতে পারবো, কোনো কি হবে না, মানে চেঞ্জ হবে না। তাহলে আমি মন মতো শূন্য লাগাই দিলাম। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে এটার জন্য একটা কোড লিখতে হইতো, কোড লিখতে হইতো না? তাহলে কোডটা লিখি। কোডটা কি ছিল? প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত ছিল? 8 ছিল। তাহলে কোডটা আমি কি করলাম? লিখে ফেললাম। এই হয়ে গেল কোডটা। তারপর এখন কাজ কি? এখন হচ্ছে সংখ্যাগুলো বসাবো, বসাই মানটা বের করব। তাহলে দেখো সংখ্যাগুলো আমি যদি একটু বসাই, প্রথম সংখ্যা কি দাঁড়ায়? 0011। তাহলে আমি লিখি 0011। দ্বিতীয় সংখ্যাটা কি? 1100, 1101। ঠিক আছে, এখন দেখো মানগুলো একটু যোগ করি। প্রথমে এই 2 এর নিচে আছে 1, 1 এর নিচে আছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে যোগফল কত হয়? 3 হয়। তার মানে আমি এটাকে লিখতে পারি 3। আর এইটার কথা যদি চিন্তা করো, দেখো 8 এর নিচে আছে 1, 4 এর নিচে আছে 1, 8 আর 4 যোগ করলে যোগফল কত? 12। 12 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয়? 13। আসলে এটার মান হচ্ছে কত? 13। কিন্তু হেক্সাডেসিমেলে কি 13 বলে কিছু আছে? হেক্সাডেসিমেলে কিন্তু কি 13 বলে কিছুই নাই। তাহলে আমাদের কি করতে হবে? সেই এ বি সি ডি আনতে হবে। আমরা জানতাম এ এর মান হচ্ছে কত? 10। তাহলে বি এর মান কত? বি এর মান 11। তারপর হচ্ছে সি এর মান কত? সি এর মান হচ্ছে 12। ডি এর মানটা হচ্ছে কত আমাদের? 13। তার মানে আমাদের এই যে 13, সেটা আসলে কি প্রকাশ করতেছে? ডি কে প্রকাশ করতেছে বা ডি কে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে আমি লিখতে পারি এই যে জিনিসটা ছিল 0011, এটার মান ছিল 3, 3 লিখলাম। আর এই যে জিনিসটা ছিল এটার মান ছিল ডি, আমি কি লিখলাম? ডি লিখলাম। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সেই আনসারটা। অর্থাৎ খুব সহজে আমরা কি করে ফেললাম? একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যা কি করে ফেললাম? কনভার্ট করে ফেললাম। ওকে, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা সকলেই এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা, অর্থাৎ অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট। এটা কিন্তু আমাদের গ নাম্বার কোশ্চেনে কিন্তু পরীক্ষার মতো আসার মতো। তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা এই জিনিসটা এখন বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, অনেকে এখন বলতেছো সেটা হচ্ছে 3D হবে আনসার। ওকে, তাহলে আমরা এখন কি করব? নেক্সট আমাদের ম্যাথ যেটা আছে সেই নেক্সট ম্যাথে চলে যাই। ঠিক আছে, আচ্ছা একজন সম্ভবত বলছে ক্লিয়ার না। ওকে, আমি একটু আবার বলি তোমাকে, যে বলছো ক্লিয়ার না, এই জিনিসটা একটু আমি আবার বোঝানোর চেষ্টা করি। প্রথমে কোন অক্টাল সংখ্যাকে তুমি যদি কি করতে যাও? হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে যাও, তোমার দুইটা কাজ করতে হবে, দুইটা রূপান্তর শিখতে হবে। ওই যে রুল 1 থেকে 4 এ যে রূপান্তরগুলো শিখেছি সেগুলো আসলে এমসিকিউর জন্য না, সিকিউ গতে এই কোশ্চেনগুলো আনসার করার জন্য কিন্তু শিখাইছি। ঠিক আছে, বাট অনেকে কি এই আনসারগুলো করে না, অর্থাৎ এই রূপান্তরগুলো করার ট্রাই করে না। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজটা হচ্ছে প্রথমে অক্টাল যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে তোমার আগে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে দেখো আমরা অক্টালকে বাইনারিতে রূপান্তর আমরা রুল 1 এ শিখে এসেছি। সেটার কাজ কি ছিল? বেশি না, জাস্ট 1 to 4 নামে একটা কি লিখতে হইতো? কোড লিখতে হইতো। সেই কোডের যেখানে যেখানে 1 বসাইলে আনসারটা আসতো সেটা আমরা কি করতাম? যোগ করতাম। তাহলে এখানে এরকম করে আমাদের 7 এর আনসারটা কি ছিল? ছিল হচ্ছে 3টা 1। আর 5 এর আনসারটা ছিল 101। এতটুকু লিখলাম। তাহলে লিখার পর কি বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। এখন কাজ কি? বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য আমরা আরেকটা রুল শিখলাম রুল 4 এ। সেটাই হচ্ছে কি ছিল? সেটা হচ্ছে 4 বিট করে দাগ দিতে হবে। এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি আমার হাতের ডান দিকে কি করব? 4 বিট করে দাগ দিব। তাহলে দেখো 1 বিট 2 বিট 3 বিট 4 বিট দাগ দিলাম। আবার এখানে 1 2 বিট, হাই আল্লাহ, আমার এখানে কয় বিট আছে? 2 বিট আছে, কিন্তু লাগবে কয় বিট? 4 বিট দরকার। তাহলে 4 বিটের জন্য আমি কি করব? আমি জাস্ট সামনে আরো দুইটা জিরো দিব। কারণ কি? পূর্ণ সংখ্যার সামনে তুমি হাজারটাও জিরো দাও না কেন, আনসারটা কি থাকে? সেমই থাকবে। তার মানে এইখানে আনসার কি থাকবে? সেম থাকবে। লিখলাম। লিখার পর কাজ কি? এখন এই যে চারটা চারটা বিট লিখছি সেটা একটা কোডে লিখতে হয়। কোন কোড? 1 2 4 8 করে। কারণ কি? 1 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত? 8। অর্থাৎ কি দ্বিগুণ করে কি করতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে কোডে আমি লিখলাম এটা, এটা লিখলাম। লেখার পর জাস্ট যেগুলোর নিচে 1 আছে সেগুলো কি করলাম? যোগ করলাম। যোগ করে আরেকটা জিনিস খেয়াল করতে পারি। কি খেয়াল করলাম? খেয়াল করে দেখি এইখানে আছে 13, কিন্তু হেক্সাডেসিমালে তো 13 বলে কিছু নাই। হেক্সাডেসিমালে 13 মানে কি বুঝায়? 13 মানে বুঝায় ডি কে। তার মানে আমি এখানে লিখলাম হচ্ছে কত? 3D। এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি এখন সকলের একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার কাউকে কি করতে হবে না, এই জিনিসটা বলতে হবে না। তাহলে রুল 5 তো আমরা শিখে ফেললাম। রুল 6টাও ঠিক সেম ভাবে আমরা কি করব? ট্রিক দিয়ে কি করে ফেলবো? আনসারটা করে ফেলবো। অর্থাৎ এবার
আগের মতো অর্থাৎ ঠিক উল্টাটা যেটা ছিল সেই উল্টাটা আমরা এখন কি করব আলোচনা করব। রুল কত 6, সেখানে আমরা আলোচনা করব কি হেক্সাডেসিমেল অর্থাৎ রিভার্স করে ফেলবো এবার। হেক্সাডেসিমেল যে সংখ্যাটা ছিল 16, এইটাকে আমি এখন কি করব অক্টালে কনভার্ট করব। অক্টালের এইটা কি করতে যাচ্ছি কনভার্ট করতে চাচ্ছি। তাহলে এটাকে কিভাবে করা যায় সেই জিনিসটা ঠিক সেম আগের মতো নিয়ম। এখানে প্রথমে কি আছে হেক্সাডেসিমেল আছে, তাহলে আমি এইচ দ্বারা বুঝলাম হেক্সাডেসিমেল যেটা বেস 16। এটাকে ফার্স্ট কাজ কি সব সময় আগে বাইনারিতে কনভার্ট করতে হবে, তাহলে আমি বাইনারিতে 2 তে কনভার্ট করে ফেললাম। তারপরে এই অক্টাল আছে না, এই অক্টাল তো এখন আমি বাইনারিকে অক্টালে কি করতে পারি খুব সহজেই নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা কিন্তু আমি রুল 2 এ শিখাইলাম তোমাদের, যে কোনো হেক্সাডেসিমেলকে কিভাবে বাইনারিতে নিবা সেটা রুল 2 এ শিখেছি, আর বাইনারি সংখ্যাকে কিভাবে রুল অক্টালে নিবা সেটা কিন্তু আমি তোমাদের রুল নাম্বার 3 এ শিখেছি। ঠিক আছে, এই দুইটা রুল এখন অ্যাপ্লাই করে আমি কি করে ফেলবো খুব সহজে আনসারটা করে ফেলবো। ঠিক আছে, কোন আনসারটা করি আমরা একটা আনসার করি, সেটা হচ্ছে কি সেইটা হচ্ছে আমি দিলাম আমার দাদা। ঠিক আছে, আমার যে দাদা আছে সেই দাদার যে 16 আছে হেক্সাডেসিমাল নাম্বার, এই দাদাটাকে আমি কি করতে যাচ্ছি অক্টালে তার মান কত হবে সেই দাদাটার মান কি করব অক্টাল মানটা বের করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে অক্টাল মানটা কি হবে সেটা আমি একটু কি করে ফেলি বের করে ফেলি। আচ্ছা, তাহলে আমরা এটার কি করি অক্টাল মানটা কিভাবে বের করতে পারি, দেখো এখন সিম্পল একটা ব্যাপার, কিছুই না। এখন আমাদের প্রথমে যে জিনিসটা জানতে ডি এর মান কত, কারণ আমি তো ডি জানি না, ডি এর মান কত আমরা জানি হেক্সাডেসিমালের ডি ইকুয়ালস টু সে কত প্রকাশ করে 13 কে রিপ্রেজেন্ট করে, আর এর মান কত এর মানে আমরা জানি এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 10। ঠিক আছে, আশা করি আমরা এটা জানি। তাহলে এখন কি করতে হবে 16 কে 8 এ নেওয়ার জন্য আগে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করতে হবে, আর বাইনারিতে কনভার্ট করার জন্য কি করতে হয় তো আমাদের একটা সূত্র লিখতে হবে, প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত 8। আমি সূত্রটা আগে কি করলাম লিখলাম। এখন কাজ কি, এখন কাজ বেশি কিছু না, এই যে ডিটা আছে ডি এর মানটা হচ্ছে কত 13 না, 13 কিভাবে পাই সেটা কি করতে হবে আগে বের করতে হবে। দেখো তো একটু খেয়াল করো তো 13 কিভাবে পাসি, 8 এর সাথে যদি 4 যোগ করি তাহলে যোগফল কত হয় 12, 12 এর সাথে যদি 1 যোগ করি তাহলে যোগফল কত হয় 13, আর হাতে কিছু আছে বাকি ঘরে কি বসে দিব 0 বসে দিব, তার মানে এটা হচ্ছে কি আমাদের সেই ডি। তারপরে এ এর মান কত 10, 10 কিভাবে পাবো দেখো 8 এর সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল কিন্তু কত আসে আমাদের 10 চলে আসে, বাকি দুইটা ঘর খালি, দুইটা ঘরে কি বসে দিব 0 বসে দিব, বসে দিলাম, তাহলে এটা হয়ে গেল কত আমাদের 10, আর এটা হচ্ছে কি আমাদের সেই এ। তার মানে এখন আমাদের প্রত্যেকটা তো কি ছিল ডিএ ডিএ ছিল, তাহলে আমি এখানে মানটা বের করে ফেলছি আর মানটা বসাই দিই। দেখো একটু করে মানটা আমি বসাই দিই, মানটা হচ্ছে কি দাঁড়াইলো 1 0, আচ্ছা 1 0 না, প্রথমে 1 1 0 1, 1 1 0 1, তারপরে এর মানটা হচ্ছে কত 1 0 1 0, তারপর আবার ডি এর মানটা 1 1 0 1, তারপর আবার এর মানটা 1 0 1 0, এটা হচ্ছে কি তার বাইনারি মান। এত বড় ইয়া বড় একটা সংখ্যা ছিল, সেইটার আমরা কি করলাম এই দাদার বাইনারি মানটা দেখছো কত বড়। ঠিক আছে, দাদার বাইনারি মানটা কি অনেক বড়, আমরা একটা কি পেলাম দাদার বাইনারি মান পেয়ে গেলাম। এখন কাজ কি ভাইয়া, এখন কাজটা হচ্ছে এই বাইনারি সংখ্যাকে কোথায় নিতে হবে অক্টাল। এটা কি সংখ্যা একটা পূর্ণ সংখ্যা, তাহলে আমি দাগ দিব কোন দিক থেকে হাতের ডান দিক থেকে কি করতে হবে দাগ দিতে হবে, তাহলে হাতের ডান দিক থেকে দাগ দিই, দেখো তাহলে 3 বিট করে না, কারণ অক্টাল 8 কিভাবে পাবো 2 এর পাওয়ার যদি কিউব করি তাহলে কি পাবো 8 পাবো। তাহলে দেখো এইখানে 3 বিট, এইখানে 3 বিট, এইখানে 3 বিট, এইখানে 3 বিট, এখানে 3 বিট, হাই আল্লাহ ও কত আছে শুধুমাত্র 1, এই 1 কে এখন কি করতে হবে ওকে এখন মানুষ করতে হবে। ঠিক আছে, ও এখন অমানুষ আছে, ওর এখনো কোনো কি নেই সঙ্গী সাথী নেই, তাহলে আমি ওকে কি করতে পারি আমি ওর সামনে কি দিতে পারি শূন্য দিতে পারি, কারণ কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে যত খুশি তত কি দেওয়া যায় শূন্য দেওয়া যায়। তাহলে আমি এইখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুইটা শূন্য কি করলাম দিয়ে দিলাম, আর এখানে এইগুলা তুমি দাগ চাইলেও দিতে পারো নাও দিতে পারো, আমি একটু আমার বোঝার জন্য আমি কিন্তু সবসময় এই জিনিসটা করি। ঠিক আছে, তোমাদের দোয়ার দরকার আছে এমন কিছু নাই, তুমি তোমার মতো করো কোনো সমস্যা নেই। তারপর দেখো এখন আমি এই মানটা কি করবো এখন লিখবো। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই বাইনারি সংখ্যাকে অক্টালে নিতে হবে। অক্টালে নেওয়ার জন্য একটা কোড শিখাইলাম না কিছুক্ষণ আগে, কি কোড 1 2 4, 3 বিট তো, তাহলে 3 বিটের কোডটা লিখলাম। এখন মানগুলো বসাই, প্রথম হচ্ছে 001, দেখো 001 আগে আমি মানগুলো বসাই, তারপর হচ্ছে 101, তাহলে বসাইলাম 101, তারপরটা কত তারপরটা হচ্ছে আবার 101, 101টা আমি আবার লিখি সমস্যা নাই কোনো, তারপরটা ছিল হচ্ছে 011, তাহলে লিখলাম 011,
তারপরে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে 011, আবার 011 লিখলাম, তারপরে জিনিসটা সেটা হচ্ছে 010, এই মানগুলো লিখলাম। এখন কাজ কি, যার যার নিচে 1 আছে সেগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে ফেলো, 1 এর নিচে 1, তার মানে আনসারটা 1, 4 এর নিচে 1, 1 এর নিচে 1, 4 এর সাথে 1 যোগ করে যোগফল কত হয় 5, তার মানে এটার মান কত হবে 5, 4 এর নিচে 1, 5 এর নিচে 1, তার মানে এটার মান 5, 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে 2 আর 1 যোগ করে যোগফল কত হয় 3, এটার মানও সেম 3, এটা শুধুমাত্র 2 এর নিচে 1, তার মানে এটা হবে কত 2। তার মানে আলটিমেটলি আনসারটা কি দাঁড়ালো, আলটিমেটলি এটা আনসারটা দাঁড়াচ্ছে 1 5 5 3 3 2। এটা হচ্ছে কি আমাদের সেই অক্টাল আনসার। অর্থাৎ দাতাকে আমি যদি কি করি অক্টালে কনভার্ট করতে যাই তাহলে সেটা আনসার হয় 155332। দেখি সকলে আনসারটা সঠিক এসেছে কিনা। হ্যাঁ, এই তো সকলে আনসারটা কি আছে সঠিক আছে, সেটা হচ্ছে কত 155332। আশা করি তোমাদের সকলের এই জিনিসটা ক্লিয়ার। অর্থাৎ আমরা রুল 6 পর্যন্ত কি করে ফেলছি, শিখে ফেলছি। আমাদের আর দুইটা রুল বাকি আছে, সেই দুইটা রুল পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট। অর্থাৎ এই দুইটা রুলের অপরিহার্যতা কি না বললেই নয়, ঠিক আছে। পরীক্ষায় দেখা গেছে ওই দুইটা রুল থেকে বেশি আসছে। আর মাঝে মধ্যে যে কলেজের টেস্ট পরীক্ষা হয় সেইখানে দেখা যায় এই লাস্টে যে 4 নাম্বার আর 5 নাম্বার রুলটা শিখেছি সেইখান থেকে আসছে। আর এখন যদি বলো ভাই আমি যদি 1 আর 2 না শিখি তাহলে কিছু হবে, 1 2 3 4, 1 2 3 4 না শিখলে কিন্তু তুমি কি এই হেক্সাডেসিমেলকে অক্টালও কনভার্ট করতে পারবা না, আবার অক্টালকে হেক্সাডেসিমেলও কনভার্ট করতে পারবা না, ঠিক আছে। এই জন্য তোমার অবশ্যই পড়া উচিত হচ্ছে কি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। অর্থাৎ কি আস্তে 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 কি করতে হবে, তোমার যে কঠিন ধাপগুলো আছে সেই কঠিন ধাপ দিয়ে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। ওকে, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে আমরা মূলত এতটুকুই রাখবো। ওকে, আজকের ক্লাসটা আমরা আর দীর্ঘায়িত করব না, এখন যদিও বা প্রায় 11:45 এর কাছাকাছি বাজতেছে, ঠিক আছে। আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখবো। অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা রুল নাম্বার যে 7 এবং রুল নাম্বার যে 8 আছে সেই রুল 7 এবং 8 নিয়ে কি করব, আলোচনা করব। আর অবশ্যই তোমরা ক্লাসটির নোট বন্দি পাঠশালা গ্রুপে শেয়ার করে দিবে এবং ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই ক্লাস লিংকের সাথে কি করবে, জানিয়ে দিবে। ওকে, সকলকেই ধন্যবাদ, সকলে ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি। আসসালামু আলাইকুম।